এই বিষয়ে আসলে আমাদের যারা যা হওয়া না হওয়া নিয়ে সুপারিশ করেছে মন্ত্রণালয়, সুতরাং এটা না হওয়ার সম্ভাবনা আছে কিছুটা হলো। যাই হোক, লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কারণ লিখিত পরীক্ষায় সবচেয়ে মানুষ বেশি এই নিবন্ধন পরীক্ষা ফেল করে, সবচেয়ে নিবন্ধন লিখিত পরীক্ষায়। প্রিলি পরীক্ষা যত যদি হয় তাও মনে করে 100 তে 40 পাইলে পাস, কোনো সমস্যা নেই। সবচেয়ে বেশি ফেল যে জায়গাটা মারে ওই জায়গাটাই হলো লিখিত পরীক্ষা। এর মূল কারণটা হলো অনার্সের আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা আপনি ভালো মতো পড়তে না পারা। তো এই জিনিসটা কিন্তু অনেকে আপনারা করছেন যে আপনার মূল সাবজেক্ট আপনি অনার্সে ভালো করে পড়েন না, যে কারণে কিন্তু এই কাজটা কিন্তু আপনার কিন্তু এটা ভুল হয়েছে। তো আজকে জমজমা একটা ক্লাস হবে। গতকাল কিন্তু আমরা যে ক্লাসটা নিয়েছিলাম, গতকালও কিন্তু আমাদের ক্লাস ছিল নিবন্ধন লিখিত পর্যায়ে অনেক ক্লাস, গতকাল হিসাব বিজ্ঞান ছিল, আরো জানি কি কি ছিল। আর আজকে কিন্তু আপনাদের হবে শারীরিক শিক্ষাটা হবে না? হ্যাঁ, এখন তো হবে জীববিজ্ঞান, কিন্তু এরপর শারীরিক শিক্ষা হবে, প্রাণী বিজ্ঞান হবে, উদ্ভিদ বিজ্ঞানও আছে, কিন্তু ক্লাস আছে। সুতরাং নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তির জন্য মন স্থির করছেন, চোখ কান বুঝে জব মেডিসিনে ভর্তি হয়ে যান, নিবন্ধন প্রস্তুতি নেন, ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। জীববিজ্ঞান যারা অনেকে দুর্বল আছে, এই দুর্বলটা আজকে সবল হয়ে যাবেন পাপ্পু স্যারের ক্লাসে। আর পাপ্পু স্যারকে আপনারা অনেকে চেনেন, তিনি কিন্তু এই পাঠটা অনেক সুন্দর মতো পড়ায়। তিনি প্রিলি ক্লাসেও জাঁকজমকপূর্ণ ক্লাস নেন, ঝাঁকানাকা, এবং লিখিত ব্যাধে কিন্তু জোস একটা ক্লাস নেন, ঠিক আছে? তাই স্যারের ক্লাসটা অনেক মজা করবেন, আমরা জানি যে আপনারা অনেক মজা করেন, এই ক্লাসটা মজা করে করেন। সুতরাং এই ক্লাসটা সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। শেয়ার করতে 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 এই ক্লাসটা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে, তাই না? অনেক মজা পাবে। গতকাল হিসাব বিজ্ঞানের ক্লাসে যতটা মজা পেয়েছেন স্যারের ক্লাসে, তার চেয়ে ডাবল মজা পাবেন আজকে এই জীববিজ্ঞান ক্লাসে। কারণ জীববিজ্ঞানটা জোস একটা সাবজেক্ট। জোস না স্যার? জোস, বাস্তবিক বলছে, আর বলছে বাস্তবিক অনেক জোস। যে গতকাল হিসাব বিজ্ঞান স্যার আর লিখিততে কি পড়িয়েছে, তার চেয়ে আজকের ক্লাসটা আরো জোস হবে। কি হবে? জোস হবে। তা দেখি আপনারা কেমন আছেন সবাই, একটু দেখি আপনারা কে কোন জায়গা থেকে আছেন, একটু কেমন আছেন আপনারা। একটু জীববিজ্ঞানের ক্লাসটা আমরা একটু ঝাঁকানাকা ক্লাসটা করি, ঠিক আছে? আমরা ঝাঁকানাকাকে অনেকে খাওয়া দাওয়া করে না জানি, কারণ কিছুক্ষণ আগে আপনারা অনেকে আমাদের ব্যাংকের প্রশ্ন সলভটা করতেছিলেন, এরপরে আপনারা আবার খেতে বসেছেন অনেকে, সমস্যা নেই। এখন আবার আমাদের স্যার যেহেতু হাজির হয়ে গেছেন, টেনশন আর কোনো কারণ নাই। স্যারের ক্লাসটা সবাই করেন, জুই ইসলাম আছেন, ক্লাসটা সবাই একটু ভালো করে ইনশাল্লাহ করেন। স্যার আপনি একটু ধাক্কা দেন, আর স্টুডেন্টরা একটু ধাক্কা দিবে, আস্তে আস্তে ওরা খাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, কারণ কিছুক্ষণ আগে একটা ক্লাস শেষ হলো তো টেনশন নিয়ে না। এর দর্শক জীববিজ্ঞানের দর্শক অবশ্যই আছে। আর আজকের এই ক্লাসটা হলো 19তম নিবন্ধনের আপনাদের সাবজেক্ট ওয়াইজ আমরা যে ভর্তি করাই, আজকে প্রথম ক্লাসটা হলো উন্মুক্ত করা হলো। আমরা বলেছি যে প্রত্যেকটা ব্যাচের ক্লাস উন্মুক্ত করা হবে, প্রত্যেকটা সাবজেক্টের লিখিত ক্লাস উন্মুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় আমরা শুরু করে দিলাম এইটা। স্যার ঝাঁকানাকা দিয়া একটু বুঝিয়ে দেন, সুন্দর মতো একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজা ভাই ও বোনেরা, সবাইকে আরেকবার স্বাগতম জব মেডিসিন পরিবারের পক্ষ থেকে। তো আমরা সবাই কেমন আছি একটু সবাই কমেন্ট করে জানাই দিব, এবং আমার বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু সবাই দ্রুত আমরা কমেন্ট করব, সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করব। আজকে বেসিক্যালি আমাদের কিন্তু নিবন্ধন, সেটা স্কুল এবং কলেজ পর্যায়ে উপরে আজকে আমাদের প্রাণী বিজ্ঞানের উপর আলোচনা করবো। এটা শুধুমাত্র যে কলেজ পর্যায়ে সেটা না, এটা আমাদের স্কুল পর্যায়ে যারা আছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, আজকের ক্লাসটা যদি আমরা খাতা কলম নিয়ে বসে নোট করতে পারি, আমি এতটুকু বলবো, চ্যালেঞ্জ বলতে পারবো, ভাই বুলেট মিস যাবে, কিন্তু আজকের ক্লাস থেকে আমাদের প্রশ্ন মিস যাবে না, ঠিক আছে? ওকে, তো সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করি আজকে ক্লাসটা ঠিকঠাক মতো ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা আপনারা, এবং কে কোথা থেকে ক্লাসটা জয়েন করছেন একটু সবাই কমেন্ট করি। আমরা অলরেডি দেখি কমেন্ট করছেন সিরাজগঞ্জ থেকে লিমা আক্তার, মাহমুদ আক্তার, আলহামদুলিল্লাহ, ওকে। এবং বেশি না মাত্র 10 জন করে আমরা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করব। একটা কথা বলি ভাই, বায়োলজি আসলে যারা আমরা অনার্স লেভেলে পড়াশোনা করছি, যারা আমরা জুলজি কেউ পড়ছি, কেউ বোটানি পড়ছি, কিন্তু আসলে দেখা যায় একাডেমিকে আমরা পড়াশোনা আর হচ্ছে নিবন্ধন পরীক্ষা, লিখিত পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন সেম হলো, বাট ডিপ নলেজটা না থাকার কারণে, বেসিক জিনিসটা না থাকার কারণে আমরা লিখতে পারি না। তো ব্যাপারটা হলো আমরা খাতায় লিখতে না পারার কারণে কিন্তু লিখিত পরীক্ষা আমরা ফুল নম্বরটা ক্যারি করতে পারি না। তো আমরা সবাই একটু দ্রুত যার অবস্থান থেকে একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি, এবং সবাই একটু যার অবস্থান থেকে ক্লাসটা আমরা শেয়ার করি।
সবাই যার যার অবস্থান থেকে সবাই টাইমলাইন, আমি দেখতে পাচ্ছি অলরেডি 150 জন হয়ে গেছে, আমরা প্রায় সবাই টাইমলাইন আমরা ক্লাসটা শেয়ার করি। আচ্ছা, ঝিনাইদহ জেলা বলছে আচ্ছা ওকে, উদ্ভিদ বিজ্ঞান কবে হবে? মৌলভীবাজার থেকে ক্লাস করছি, হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞান হবে, সমস্যা নাই। আজকে আমি জুলজি নিয়ে আলোচনা করবো, প্রাণী বিজ্ঞানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সবাই যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন, সবাই মিলে ক্লাসটা করব। আজকে এখন ওপেন একটা ক্লাস হতে আছে, জাস্ট এতটুকু বলবো ভাই, আজকের এই ক্লাসটা থেকে অ্যাটলিস্ট 20 মার্কের কোশ্চেন আমরা কমন পাবো। সেটা হতে পারে স্কুল, সেটা হতে পারে কলেজ, নিবন্ধন লিখিত পরীক্ষা। তো সবাই দ্রুত আমরা কমেন্ট করি। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই এটাও দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি, ঠিক আছে? ওকে, তা ক্লাসটা আমি শুরু করে দিলাম। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাই, সবাই কমেন্ট করব। ওকে, প্রথম দেখেন কোশ্চেনটা শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখেন প্রথম কোশ্চেনটা ভাই আমাদের কি দেওয়া আছে, যে কোশ্চেন নিবন্ধনে 18-19 কোশ্চেনটা আসছিল। কোশ্চেনে কি দেওয়া আছে? প্রতিসাম্য এর উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস করুন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আগে আমাকে কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু কি করতে হবে বলেন তো? কোশ্চেন বুঝতে হবে। লিখিত পরীক্ষায় কোশ্চেন বুঝতে হবে, দেন আমাকে কি করতে হবে বলেন তো? অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমার এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে? প্রতিসাম্যের উপর ভিত্তি করে। আচ্ছা, কি বলা আছে? প্রতিসাম্য এর উপর ভিত্তি করে কথাটা বলছে। আচ্ছা, আমি একটু যদি আপনাদের সামনে আলোচনা করি। আচ্ছা, আমরা একটা কথা কিন্তু আপনারা জানেন, প্রাণী জগৎকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে কি করতে পারি বলেন তো? ভাগ করতে পারি। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে যে এই খাতার মধ্যে আমি আসলে লিখবো কিভাবে? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন দেখেন প্রতিসাম্য, এই প্রতিসাম্য এর উপর ভিত্তি করে কেউ কি বলতে পারবেন? প্রতিসাম্য এর উপর, প্রতিসাম্য এর উপর ভিত্তি করে প্রাণী জগৎকে আসলে কয়টি ভাগে ভাগ করা যায়? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। এটা কিন্তু আপনারা কাছে মোহাম্মদ শাকিল আক্তার, শাকিব বলছে রংপুর থেকে। ওকে, আমার বাসা রংপুরে। ওকে, যে কোশ্চেন আছে প্রতিসাম্যের উপর ভিত্তি করে আমরা টোটাল প্রাণী জগৎটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি, একটু কমেন্ট জানতে চাচ্ছি। দেখি কে সবার আগে কমেন্ট করতে পারেন এবং কে কত বেশি টাইমলাইনে ক্লাস শেয়ার দিতে পারেন, ফ্রেন্ড রেখে মেনশন দেখে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু। দেখেন, প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে আছে আসলে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। তো দেখেন, আমার কিন্তু খাতার মধ্যে কোশ্চেনটা লিখবো। প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস করুন। এই কোশ্চেনটার মার্কস হচ্ছে আপনাদের 2 নম্বরের জন্য কোশ্চেনটা কিন্তু আমাদের দিতে পারে, 2 নম্বরের জন্য কোশ্চেনটা দিতে পারে। আচ্ছা, খাতার মধ্যে লিখবো কিভাবে? প্রথমে লিখবো যে প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে, প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, সানমিন রুনা বলছে যে, হ্যাঁ রুনা, ওকে ধন্যবাদ। প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে না 5টি ভাগে, বেসিক আগে বুঝতে হবে। কয়টি ভাগে ভাগ করতে পারছি বলেন তো? 5টি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, 5টা ভাগগুলো কি কি আগে সেটা লিখি। 1 নম্বর, প্রথমটা প্রতিসাম্যটার নাম কি বলেন তো? গোলীয় প্রতিসাম্য। প্রথম প্রতিসাম্যটার নাম কি বলছি বলেন তো? গোলীয় প্রতিসাম্য। ঠিক আছে, গোলীয় প্রতিসাম্য। তারপর কি প্রতিসাম্য বলেন তো? অরীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য। ঠিক আছে, 3 নম্বরটা কি প্রতিসাম্য বলেন তো? দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্য। ঠিক আছে, এবং 4 নম্বরটা কি বলেন তো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবং 5 নম্বরটা কি বলেন তো? অপ্রতিসাম্য। ঠিক আছে, তাহলে দেখেন খাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমাকে উপস্থাপন করতে হবে। ধন্যবাদ জুল ইসলাম, অনেককে আপনি মেনশন করেছেন। সবাই একটু আমরা ফ্রেন্ডকে দ্রুত মেনশন করবো, একেবারে বেসিক থেকে আমি পড়াবো। জাস্ট এতটুকু বলবো, যারা আমরা স্কুল পর্যায়ে জীববিজ্ঞানে লিখিত পরীক্ষা দিব, যারা আমরা কলেজ পর্যায়ে জুলজি লিখি, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা। তো প্রতিসাম্যের উপর আগে বেসিক বুঝতে হবে। যদি না বায়োলজি বেসিক বুঝেন, খাতায় লিখতে পারবেন না ভাই। তো প্রথম কথাটা কি বলছি? প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারছি। সবাই একটু মুখস্থ করেন। গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য। আচ্ছা, ভালো কথা। এখন
প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ভালো করে আমাকে লিখতে হবে। আচ্ছা, প্রথমে আমাকে খাতার মধ্যে লিখতে হবে যে গোলীয় প্রতিসাম্য। এই পয়েন্টটা আমি খাতার মধ্যে লিখবো, গোলীয় প্রতিসাম্য। আচ্ছা, এই পয়েন্টটা আমি খাতার মধ্যে লিখলাম। লেখার পরে আমাকে কিভাবে উপস্থাপন করতে হবে দেখেন তো। গোলীয় প্রতিসাম্য সংজ্ঞাটা আমাকে আগে দিতে হবে। আচ্ছা, দেখছে যে স্কুল পর্যায়ে জীববিজ্ঞানের টোটাল ক্লাস করা হবে, আপনাদের যতদিন না পর্যন্ত সিলেবাস শেষ হবে ক্লাস চলতে থাকবে। তো দেখেন, তো গোলীয় প্রতিসাম্য মানে কি দেখেন, আমি যদি মনে করেন এটা দেখেন, একটা যদি বৃত্তের কথা যদি চিন্তা করি, বৃত্তের এটা কিন্তু একটা কি বন্ধ কেন্দ্র, ঠিক আছে, বৃত্তের এটা একটা কি কেন্দ্র, তাই না? এই কেন্দ্র দিয়ে কিন্তু আমরা যত খুশি ততগুলো অংশে ভাগ করতে পারি। ঠিক তেমনি কোন প্রাণীকে আমরা যদি যত খুশি ততগুলো অংশে ভাগ করতে পারি, সে প্রতিসাম্যটাকে আমরা কি বলতেছি বলেন তো? গোলীয় প্রতিসাম্য। আমরা কিন্তু সংজ্ঞাটা কিন্তু সবাই জানি, কিন্তু আমাদের কোন জায়গায় আমরা থেকে যাই জানেন? আমরা কিন্তু শুধুমাত্র সংজ্ঞাটা লিখি, কিন্তু আমরা উদাহরণটা দেই না। কিন্তু আমরা কি দেই না বলেন তো? উদাহরণটা দেই না। উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণগুলো আমরা মুখস্থ করি, মুখস্থ করলে আমাদের কি হয় আসলে মনে থাকে না। আমি জাস্ট আপনাদের টেকনিকটা শিখাই দেব ভাইয়েরা। টেকনিকটা শিখলে আজীবন আপনারা এই কোশ্চেন আনসারটা করতে পারবেন। দেখেন, গোলীয় প্রতিসাম্য, এটা মনে রাখার সূত্রটা হলো HRV। সবাই একটু কমেন্টে লিখে দেন। গোলীয় প্রতিসাম্য মনে রাখার সূত্রটা কি বলছি বলেন তো? HRV। কি বলছি বলেন? HRV। কেন? H দ্বারা কি হচ্ছে দেখেন, সবাই খাতার মধ্যে লিখবেন, কমেন্ট করবেন। H দ্বারা হচ্ছে হেলিওজোয়া। H দ্বারা কি বলছি? হেলিওজোয়া। আর দ্বারা কি বলেন তো? আর দ্বারা হচ্ছে রেডিও, আর দ্বারা হচ্ছে রেডিও লারিয়া। এবং ভি দ্বারা কি বলেন তো? ভি দ্বারা হচ্ছে আমাদের ভলভক্স। ঠিক আছে, তাহলে গোলীয় প্রতিসাম্যের সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই শিখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলীয় প্রতিসাম্য মনে রাখার সূত্রটা কি বলছি? HRV, H ফর হেলিওজোয়া, R ফর রেডিওলারিয়া এবং V ফর ভলভক্স। অবশ্যই কিন্তু উদাহরণটা আমাদের দিতে হবে। আচ্ছা, গোলীয় প্রতিসাম্য গেল। আচ্ছা, এরপরে আমাদের চলে আসতেছে কি প্রতিসাম্য বলেন তো? অরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য বলছি? অরীয় প্রতিসাম্য। আচ্ছা, এর মাস্ট বি আমাদের উদাহরণগুলা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি প্রতিসাম্য বলছি? অরীয় প্রতিসাম্য। আচ্ছা, এখন আমরা অরীয় প্রতিসাম্য উদাহরণগুলা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, অরীয় প্রতিসাম্যর উদাহরণগুলা মনে রাখার সূত্রটা যদি আমি আপনাদেরকে একটু শিখাই দেই, সূত্রটা হচ্ছে যে স্থির জলে হাইড্রা। সূত্রটা কি বলছি বলেন তো? স্থির জলে হাইড্রা। সূত্রটা কি বলছি সবাই একটু কমেন্ট বক্সে জানাই দেন। সূত্রটা কি বলছি বলেন তো? স্থির জলে হাইড্রা। কি বলছি? স্থির জলে হাইড্রা। আচ্ছা, বাচ্চা সামলানো, সংসার সামলানোর পর মোটেও পড়ার জন্য মন চায় না, কি যে করে চিন্তা, এর মধ্যে আপনাকে সময় বের করতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন যে কথা বলতেছেন, স্থির জলে হাইড্রা। সি মানে কি বলছি? সি মানে হচ্ছে এটা যেটা মাথা রাখবে, সি এনিমন। কি বললাম? সি এনিমন। ঠিক আছে, জলে কি বলছি বলেন তো? জেলিফিশ। জতে কি বলছি? জেলিফিশ, জেলিফিশ। এবং হাইড্রাতে কি বলছি বলেন তো? হাইড্রাতে হলো হাইড্রা। অবশ্যই কিন্তু শুধুমাত্র উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে আমাদের দিতে হবে। তাহলে অরীয় প্রতিসাম্য মনে রাখার সূত্রটা কি বলছি সবাই একটু কমেন্ট করেন। অলরেডি শাহজাহান মুনিরা আপনি যেমন কমেন্ট করেছেন সবাই একটু কমেন্ট করবেন। তাহলে কি বলছি? অরীয় প্রতিসাম্য মনে রাখার সূত্রটা কি বলছি? সির জলে হাইড্রা, সি এনিমন, জেলিফিশ এবং হাইড্রা। কিন্তু বেশি নম্বর পাওয়ার জন্য অবশ্যই এই বৈজ্ঞানিক নামগুলো আপনাকে দেখতে হবে। যেমন সি এনিমনের বৈজ্ঞানিক নামটা হচ্ছে ম্যাট্রিডিয়াম। সবাই একটু কমেন্ট করেন, সি এনিমনের বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন তো? ম্যাট্রিডিয়াম। জেলিফিশ, জেলিফিশ এর বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? অরেলিয়া, অরেলিয়া অরিতা। কি বলছি? অরেলিয়া অরিতা। এবং হাইড্রা, হাইড্রা যে আছে, হাইড্রার বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন তো? হাইড্রার বৈজ্ঞানিক নামটা হচ্ছে হাইড্রা, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। ঠিক আছে, তাহলে অরীয় প্রতিসাম্য সবাই একটু কমেন্ট করেন। কি বলছি? সির জলে হাইড্রা। মোহাম্মদ ফেরদৌস, আসসালামু আলাইকুম স্যার। যে আমি রংপুর থেকে, যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আমারও বাসা রংপুরে। ওকে,
দেখেন অরীয় প্রতিসাম্য কি বলছে, সির জলে হাইড্রা, সেনিমন জেলিফিশ হাইড্রা। অবশ্যই বানানগুলো কিন্তু ভুল করা যাবে না, বৈজ্ঞানিক বানানগুলো ভুল করে। আমি দেখেন কিভাবে খাতার মধ্যে লিখতে হয় সেগুলো কিন্তু বলে দিচ্ছি। প্রথমে কি বলছি, প্রতিসাম্যের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করতে পারি, 5টা ভাগ লিখছি। তারপর গলীয় প্রতিসাম্য কি কি উদাহরণ দেখাইছি, অরীয় প্রতিসাম্য, গলীয় তারপর যে অরীয়, ঠিক আছে। এরপরে আমরা চলে আসতেছি গলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, এরপরে আমাদের চলে আসতেছে দ্বি অরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য বলেন তো, দ্বি অরীয় প্রতিসাম্য। দেখেন দ্বি অরীয় প্রতিসাম্যটা, এটা যদি আমি আপনাদের যদি কথা বলতে চাই, এটা আসলে এটা যদি বলতে চাই, এটা হলো কোন পর্বের প্রাণী, এটা হচ্ছে টেনোফোরা। কি পর্ব, টেনোফোরা। টেনোফোরা এই পর্বের যারা আছে, এই পর্বের যারা আছে টেনোফোরা, এই পর্বের যারা আছে সবগুলাই হচ্ছে আমাদের দ্বিঅরীয় প্রতিসাম্য। টেনোফোরা কি বলতেছি, এই পর্বে যারা আছে সবগুলো হচ্ছে দ্বি। তাহলে আমার সাথে তো সবাই কমেন্ট করেন তো, দ্বিঅরীয় প্রতিসাম্যের ভিতরে কারা পড়তেছে, সবাই কমেন্ট করেন, বলেন দ্বিঅরীয় প্রতিসাম্যের ভিতরে কারা পড়তেছে। টেনোফোরা এটা একটা উপপর্ব, এই উপপর্বের যারা আছে সবগুলোই হচ্ছে আমাদের দ্বিঅরীয় প্রতিসাম্য। গলীয় গেল, অরীয় গেল, দ্বিঅরীয় গেল। এরপরে আমাদের চলে আসতেছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কি বললাম, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এগুলোকে নামগুলো কি শুনছেন কি শুনেন নাই, এটা একটা কথা বলবেন। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাকে বলে, আগে আমাকে সেটা বুঝতে হবে। বলেন তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমি কাকে বলবো, আগে সেটা একটা কথা বলেন। বলেন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাকে বলবো, সেটা একটা কথা বলেন। বলেন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাকে বলা হয়, সেটা একটা কথা বলেন। বলেন তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে হচ্ছে যে যাদেরকে সমান ভাগে দুটি ভাগে ভাগ করে। আমি লিখে দিচ্ছি, সবাই একটু লিখবেন। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য সংজ্ঞাটা হলো যে সমস্ত প্রাণীদেরকে সমানভাবে, যে সমস্ত প্রাণীদেরকে সমানভাবে দুই ভাবে কি করা যায়, ভাগ করা যায়, সমানভাবে ভাগ করা যায়, তাদেরকে আমরা কি বলতেছি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি বলছি, যাদেরকে সমানভাবে দুই ভাগে ভাগ করা যায় তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য উদাহরণগুলো সুন্দর করে লিখবেন, যে মানুষ, তারপর কি লিখবেন বলেন তো, ব্যাং, তারপর কি লিখবেন বলেন তো, প্রজাপতি। কি বলছি, প্রজাপতি। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাকে বলছি, যাদেরকে সমান ভাগে ভাগ করা যায় তাদেরকে আমি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলবো। এই উদাহরণগুলো অবশ্যই দিতে, মানুষ, ব্যাং, প্রজাপতি। কি বলছি, মানুষ, ব্যাং, প্রজাপতি। আচ্ছা বলেন তো মানুষের বৈজ্ঞানিক নাম কি, কেউ কি বলতে পারবেন মানুষের বৈজ্ঞানিক নাম কি? দেখি কে সঠিক করে খাতার মধ্যে লিখতে পারেন, বলেন কমেন্ট বক্সে সবাই জানাই দেন। বলেন তো মানুষের বৈজ্ঞানিক নাম কি? আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে হোমো স্যাপিয়েন্স। বানানগুলা কিন্তু ভুল করা যাবে না, এবং আমাদের লিখিত পরীক্ষার মধ্যে বৈজ্ঞানিক নাম থেকে কোশ্চেন কিন্তু অনেক বেশি আছে। মানুষের বৈজ্ঞানিক নাম কি বলছি, হোমো স্যাপিয়েন্স। আচ্ছা গলীয় গেল, অরীয় গেল, দ্বিঅরীয় গেল, দ্বিপার্শ্বীয় গেল, ঠিক আছে। এখন আমাদের চলে আসতেছে হলো অপ্রতিসাম্য। কি প্রতিসাম্য বলেন তো, অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য এ কথাটার মানে কি আসলে দেখেন, অপ্রতিসাম্য কথাটার মানে কি, কথার আগে মন দিয়ে শুনেন। অপ্রতিসাম্য মানে হলো যাদেরকে কোনোভাবেই ভাগ করা যায় না। অপ্রতিসাম্য কথাটার মানে কি বলছি বলেন তো, যাদেরকে কোনোভাবেই ভাগ করা যায় না। এই সংজ্ঞাটা আমরা বুঝলাম, কিন্তু উদাহরণে গেলে আমরা আটকায় যাই। বায়োলজিতে সঠিকভাবে যদি আমরা প্রাণীবিদ্যা যদি সঠিকভাবে খাতায় উপস্থাপন করতে না পারি, তাহলে কিন্তু ভাই আমরা ফুল নম্বর ক্রেডিট করতে পারবো। অপ্রতিসাম্য সংজ্ঞাটা আমরা সবাই জানি, যাদেরকে কোনো অংশে ভাগ করা যাচ্ছে না তাদেরকে আমরা কি বলতেছি বলেন তো, অপ্রতিসাম্য বলতেছি। কিন্তু আমার এখানে ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে দেখেন তো, অপ্রতিসাম্য কোনগুলা, এটা মনে রাখার সূত্রটা অবশ্যই মাথায় রাখবেন হলো শ্বাস। সবাই একটু কমেন্টে জানাই দেন তো সূত্রটা কি বলছি, শ্বাস, তারপর শকের সা, দন্তাস, শ্বাস। কেন বলেন তো, সাথে কি বলেন তো, সাথে হলো আপেল শামুক। সাথে অপ্রতিসাম্যের আরেকটা উদাহরণটা কি বলছি, আপেল শামুক, আপেল শামুক। এবং দন্তাসতে কি বলছি বলেন তো, স্পঞ্জ। দন্তাসতে কি বলছি বলেন তো, স্পঞ্জ। আচ্ছা আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা অবশ্যই আপনাকে খাতার মধ্যে লিখতে হবে, পাইলাগ্লোবোসা। কি বলছি বলেন তো, পাইলাগ্লোবোসা, ঠিক আছে। আমরা বলতেছি
সবাই একটু, আচ্ছা সবাই একটু কথা বলে দেখেন তো আমাদের অপ্রতিসম সংজ্ঞাটা কি বলছি, আপেল শামুক আর কি বলছি বলেন তো, স্পঞ্জ। তো খাতার মধ্যে লিখবেন আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইলা গ্লোবোসা এবং হলো স্পঞ্জ। ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? যারা আমরা কলেজ পর্যায়ে জিওলজিতে রিটেন পরীক্ষা দিব বা স্কুল পর্যায়ে রিটেন পরীক্ষা দিব, এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয়টি ভাগে ভাগ করা যায়, প্রথমে খাতার মধ্যে লিখবেন 5টি ভাগে ভাগ করা যাচ্ছে। তারপর গলীয় এই কথাটা লিখবেন, গলীয় প্রতিসাম্য কাকে বলে, মাস্ট বি উদাহরণ লিখবেন, অরীয় প্রতিসাম্য কাকে বলে উদাহরণগুলো লিখবেন, দ্বিঅরীয় প্রতিসাম্য কোন পর্ব সেটা লিখবেন, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাকে বলে উদাহরণগুলো লিখবেন, লাস্টে লিখবেন হলো কি লিখবেন বলেন তো, লাস্ট হলো অপ্রতিসাম্য লিখবেন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা এই কোশ্চেনটা, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার কিনা এটা একটু কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখান থেকে আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়, কোশ্চেনটা সবাই একটু খাতার মধ্যে লেখেন। কোশ্চেনটা হচ্ছে যে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে, কোশ্চেনটাকে বুঝবেন দেন অ্যান্সার করেন। দেখেন তো সংগঠন মাত্রার উপর, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করুন। এই কোশ্চেনটাকে বুঝতে পেরেছেন কি আগে সেটা কথা বলবেন। সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস করুন, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস করুন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের স্কুল পর্যায়ে 2018-তে আসছিল, 22-এ আসছিল। কোশ্চেনটা কি বলছি বলেন তো, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয়টি ভাগে ভাগ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগে আমাকে বুঝতে হবে কোশ্চেনটা। কোশ্চেনে কি দেওয়া আছে, সংগঠন মাত্রার কথা বলছে। আচ্ছা আমি যদি একটা সিকোয়েন্স যদি আপনাদেরকে একটু মুখস্থ করাই দিই, ভাই আপনারা কিন্তু কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে টিচার হবেন, সে টিচার হওয়া মানে কিন্তু আপনারা যখন একটা কলেজ পর্যায়ে জিওলজি টিচার হবেন, আপনি মনে করবেন যে আপনার হাত ধরে কিন্তু ওই বাচ্চাটা যখন এসএসসি পরীক্ষা শেষ করবে সে কিন্তু মেডিকেলে পড়বে, সে কিন্তু ঢাকা ভার্সিটি দেবে। তার মানে কি আপনার বেসিক লেভেলটা অবশ্যই প্রো হতে হবে, না যদি প্রো হন তাহলে কিন্তু আপনি কিন্তু স্টুডেন্ট দিতে পারবেন না। তো দেখেন আমি এখানে কোশ্চেনে কি বলছে, সংগঠন মাত্রার কথা বলছে, তাই না? তাহলে আমি কথাটা কি বললাম দেখেন, সংগঠন মাত্রা যদি বলি অবশ্যই মাথা রাখবেন একটা সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হলো জীবদের গঠন এবং কাজের এককে কি বলে, কোষ বলে। ভালো কথা, অনেকগুলা কোষ নিয়ে কি হয় বলেন তো, টিস্যু হয়। ভালো কথা, অনেকগুলা টিস্যু নিয়ে কি হচ্ছে, অঙ্গ হচ্ছে, এবং অনেকগুলা অঙ্গ নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, তন্ত্র হচ্ছে। এটা কিন্তু ফুল একটা সূত্র, এটা কি বলছি, ফুল একটা সূত্র। কোষ, ঠিক আছে, তো কোষ, টিস্যু, অঙ্গ এবং তন্ত্র। ঠিক আছে, কোষ, টিস্যু, অঙ্গ এবং তন্ত্র। কারণ কি জীবদের গঠন এবং কাজের একক আমরা কি বলি, কোষ বলি। অনেকগুলো কোষ নিয়ে আমাদের কি হচ্ছে, টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে হচ্ছে অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে হচ্ছে তন্ত্র। এটা একটা সিকোয়েন্স। তার মানে কি এটা একটা সংগঠন মাত্রা। তার পরীক্ষা মধ্যে যদি কোশ্চেন দেয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎ, আগে তো বুঝতে হবে ভাই কয়টা ভাগে ভাগ করছি। অবশ্যই মাথায় রাখবেন সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে আমি 4 ভাগে ভাগ করতে পারি। সবাই একটু কমেন্ট করেন, বলেন সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করতে পারি। সবাই কমেন্ট করেন, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে আমি 4টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা 4টা ভাগগুলো কি কি আছে দেখেন। প্রথমে হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। খাতার মধ্যে খুব সুন্দর করে লিখবেন, প্রথম পয়েন্টটা কি লিখবেন, কোষীয়, কোষীয় সংগঠন, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। যেহেতু 4টা ভাগে ভাগ করছি, কোষীয় সংগঠন মাত্রা খাতার মধ্যে লিখবেন, লেখার পরে সুন্দর করে আন্ডারলাইন করবেন। সংজ্ঞাটা কি দিব, যে সব পর্বে শুধুমাত্র কোষ আসে, কোষ ছাড়া টিস্যু নাই, অঙ্গ নাই, তন্ত্র নাই, কিছুই নাই। কি বলে, যাদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ আছে, কোষ ছাড়া টিস্যু দেখা যাবে না, অঙ্গ দেখা যাবে না, তন্ত্র দেখা যাবে না, তাদেরকে আমরা কি বলবো বলেন তো, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী বলবো। তো পরীক্ষার মধ্যে অ্যান্সার দিবেন কোষীয় সংগঠন, উদাহরণ কি দিবেন বলেন তো, পরিফেরা পর্বের প্রাণী। খুব সুন্দর করে খাতার মধ্যে কি লিখবো, পরিফেরা পর্বের প্রাণী। কি লিখবো, পরিফেরা পর্বের প্রাণী। এটা হলো
কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। আমি যদি 4টা ভাগে ভাগ করছি, ভালো কথা। প্রথমটা গেল কি কোষীয় সংগঠন মাত্রার প্রাণী গেল, ঠিক আছে। এরপরে আমাদের কি আসবে 2 নম্বর। 2 নম্বরটা লিখবেন। 2 নম্বরটা কি লিখবেন বলেন তো? কোষ কলা। 2 নম্বরটা কি লিখবো? কোষ কলা। কোষ কলা সংগঠন। কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী। খাতার মধ্যে লিখবো কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী। আচ্ছা, লেখার পরে সুন্দর করে আন্ডারলাইন করব। লেখার পরে আমি সংজ্ঞাটা কি দিব বলেন তো? যাদের ক্ষেত্রে সুস্পষ্ট কোষ আছে, আর কলা মানে টিস্যু, যাদের ক্ষেত্রে সুস্পষ্ট কোষ আছে এবং সুস্পষ্ট টিস্যু আছে, এছাড়া বাকি কোনো কিছুই থাকতেছে না, তাদেরকে আমরা কি বলবো বলেন তো? কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী বলবো। আচ্ছা, ভালো কথা। আমার কেউ কি বলতে পারবেন কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বের প্রাণী? অবশ্যই মাথায় রাখবেন নিডারিয়া। কোন পর্ব বলছি বলেন তো? নিডারিয়া পর্ব, ঠিক আছে। নিডারিয়া পর্বের প্রাণী। এভাবে খাতার মধ্যে খুব সুন্দর করে খাতার মধ্যে লিখতে হবে। প্রথমে সংজ্ঞাটা দিতে হবে, তারপর কোন পর্ব আছে সেটা কিন্তু আমাকে পরীক্ষার মধ্যে দিতে হবে, ঠিক আছে। ঠিক দিতে হবে, ওকে। তাহলে প্রথমে গেল কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, তারপর কি গেল কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী, ঠিক আছে। এরপরে 3 নম্বরটা কি বলেন তো? 3 নম্বরটা হচ্ছে যে টিস্যু। টিস্যু অঙ্গ। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। কয়টা কি বলছি? টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। এ কথাটার মানে কি আসলে দেখেন, যাদের ক্ষেত্রে কি আছে? কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, কিন্তু কোনো কি নাই বলেন তো? সুস্পষ্ট কোনো তন্তু নাই। সুস্পষ্ট কোনো কি নাই? তন্তু নাই। তাদেরকে আমি কি বলবো? টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী বলতো। আমাকে কেউ কি অ্যান্সার দিতে পারবেন বলেন তো? টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণীটা আসলে কোন পর্ব? আমি একটা কোশ্চেন করছি, আমি আশা করতেছি যারা ক্লাস করতেছেন তাদের সবারই এটা পারা উচিত। এটা বেসিক কথা। সেকেন্ড ইয়ারে আপনারা পড়ছেন, ফার্স্ট ইয়ারও পড়ছেন। আমার কোশ্চেনটা বুঝে, যদি বেসিক না বুঝেন ভাই, বায়োলজিতে কিন্তু অ্যান্সার করতে পারবেন না, জুলজিতে অ্যান্সার করতে পারবেন না, স্কুল পর্যায়ে অ্যান্সার করতে পারবেন না। তো কোশ্চেনটা কি দিছি? টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী কোন পর্ব? এটাকে সেটা বলেন। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী কোন পর্ব বলেন তো? অবশ্যই মাথায় রাখবেন টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণীটা যে পর্ব, সে পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, ঠিক আছে। কি পর্বটা বলতো? আপনারা কিন্তু অনেকগুলা পর্বের নাম শুনছেন, বেসিক যেমন কি পরিফেরা শুনছেন, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অনেকগুলো পর্ব আছে, টোটাল 9টা পর্ব আছে, ঠিক আছে। তো এর মধ্যে প্লাটিহেলমিনথিস যে পর্বটা, ঠিক আছে, এদের কি আছে? শুধুমাত্র কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, কিন্তু কোনো কি নাই বলেন তো? তন্ত্র নাই। কোনো কি নাই বলেন তো? তন্ত্র নাই, ঠিক আছে। কোনো সুস্পষ্ট কোনো কি নাই বলেন তো? তন্ত্র নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা প্রথম এটুকু কি গেল বলেন তো? টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। এরপর লাস্টে আমাদের 4 নম্বরটা কি বলেন তো? অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। এটা কিন্তু স্কুল পর্যায়ে আসছিল। অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। আচ্ছা, এই কথাটার মানে কি বলেন তো? অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী কথাটার মানে কি? যাদের সুস্পষ্ট কোষ আছে, যাদের সুস্পষ্ট টিস্যু আছে, যাদের সুস্পষ্ট অঙ্গ আছে, যাদের সুস্পষ্ট তন্ত্র আছে, তাদেরকে আমরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী বলবো। আচ্ছা, এখানে আমি কি দিব? এখানে দিব যে আমি নেমাটোডা। ভালো কথা। এই নেমাটোডা পর্ব থেকে শুরু করে একেবারে করডাটা পর্ব পর্যন্ত যারা আছে তাদের সবগুলোরই সুস্পষ্ট কোষ আছে, সুস্পষ্ট টিস্যু আছে, সুস্পষ্ট অঙ্গ আছে, সুস্পষ্ট তন্তু আছে। ক্লিয়ার? আসলে রাষ্ট্রবিজ্ঞানের লিখিত গুলো সব, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্লাসে লিখিত পরীক্ষা হবে, ওকে। তার মানে দেখেন এই কোশ্চেনটা যদি পরীক্ষার মধ্যে আমি কিন্তু অলরেডি আপনাদেরকে 2টা কোশ্চেনে আলোচনা অলরেডি করে দিয়েছি, এবং 2টা কোশ্চেন সেটা স্কুল এবং কলেজ পর্যায়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কি ছিল? সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। স্কুল পর্যায়ে 2018-তে আসছিল, 2022-এর কোশ্চেনটা আসছিল। তাহলে প্রথমে কি লিখবো? সংগঠন মাত্রার উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। নামগুলো লিখবো, কোনটা কোন পর্বে, এভাবে খাতার মধ্যে আমাদের উপস্থাপন করতে হবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করবেন, ঠিক আছে। এবং যারা ক্লাস করতেছেন সবাই বেশি বেশি করে টাইমলাইনে ক্লাসে শেয়ার দেন,
কারণ আজকের ক্লাসটা কিন্তু যারা স্কুল পর্যায়ে আমরা জীববিজ্ঞানের পরীক্ষা দিব তাদের জন্য গুরুত্বপূর্ণ, কলেজ পর্যায়ে যারা আমরা প্রাণী বিজ্ঞানের পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই তো বেশি বেশি করে আমরা ক্লাসটা শেয়ার দিব, সবাই তো বেশি বেশি করে। আচ্ছা, মারিয়া সুলতানা বলছে কলেজ পর্যায়ে ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ, কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষার ক্লাসটা আমি নিব, আমি জিওলজি আমি প্রাণী বিজ্ঞানটা নিব, আমি উদ্ভিদ বিজ্ঞানটা নিব। ঠিক আছে, ওকে। তো সবাই একটু বেশি বেশি করে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, আসলে পারবেন কিনা। আমি কিন্তু এখানে আসছি শুধুমাত্র আপনাদেরকে মুখস্থ করে দেওয়ার জন্য, পড়াগুলো যাতে ভালোভাবে বুঝতে পারেন। সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলবেন, ওকে। আচ্ছা, এরপরে আমি পরের কোশ্চেনে চলে আসছি। এটা কিন্তু এটা আলোচনা করতে গিয়ে আমি অনেকগুলো কথা বলে ফেলছি। আচ্ছা, ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসি। পরের কোশ্চেনে শুনছেন কিনা এটা কথা বলবেন, পরের কোশ্চেনটা শুনতে পেরেছেন কিনা কথা বলবেন। সবাই দেখি কে কতজন ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করতে পারি, দেখি কে কতজন ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করতে পারি। এবং এতটুকু কথা বলবো, গত বছর কিন্তু আমাদের জব মেডিসিনে যারা লিখিত পরীক্ষার মধ্যে কোর্স করছিল 100% মধ্যে 100% স্টুডেন্ট আমাদের কিন্তু লিখিত পরীক্ষায় ভালো একটা স্কোর পাইছে। অনেকে আছে এবং আমি আজকে দেখলাম যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ক্লাস করতেছে, যারা আমাদের জীববিজ্ঞানের আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, ওকে। তো সবাই একটু টাইমলাইনে ক্লাসের শেয়ার দিব। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, সবাই একটা কথা বলবেন। কোশ্চেনটা কি শুনেছেন কিনা এটা কথা বলবেন। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে, মানুষের পৌষ্টিক তন্ত্র, এটা তো শুনছেন কি বলেন, মানুষের পৌষ্টিক তন্ত্রের নাম কি শুনছেন? আগে সেটা কথা বলবেন, কোশ্চেনটা বুঝবেন, আগে কোশ্চেনটাকে বুঝবেন দেন কথা বলবেন। দেখেন পৌষ্টিক তন্ত্র সম্পর্কে লিখুন, পৌষ্টিক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। আগে আমাকে একটু কথা বলেন তো মেহরবানি করে, যারা আমরা স্কুল পর্যায়ে হোক কলেজ পর্যায়ে হোক পরীক্ষা দিব, এই টার্মটার নাম শুনেছেন কি শুনেন নাই, এটা একটা কথা বলবেন। ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? পৌষ্টিক তন্ত্র। এই টার্মটা শুনেছেন কি শুনেন নাই, এটা কথা বলবেন। তো কথা জানতে চাচ্ছি, শুনছেন কি শুনেন নাই বলেন। পৌষ্টিক তন্ত্র কি বলছে? মানুষের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে লিখতে বলছে। এটা আমরা শুনেছেন কি শুনেন নাই কথা বলবেন। যারা এখন পর্যন্ত টাইমলাইন ক্লাসে শেয়ার করেন নাই, দ্রুত টাইমলাইন ক্লাসে শেয়ার করবেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমি খাতার মধ্যে কিভাবে লিখবো, দেখেন ডাইজেস্টিভ সিস্টেমের কোশ্চেন আমি খাতার মধ্যে কিভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পৌষ্টিক তন্ত্র এই কোশ্চেনে যদি পরীক্ষার মধ্যে আমাদের আসে, আমি কিভাবে লিখবো সেটা নিয়ে একটু কথা বলতেছি। দেখেন প্রথমে লিখবেন যে মানুষের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে আলোচনা করো। প্রথমে খুব সুন্দর করে খাতার মধ্যে লিখবেন। কি লিখবো? যেভাবে লিখতেছি সেভাবে খাতার মধ্যে লিখবেন। পৌষ্টিক তন্ত্র, কি বলছি? পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। পৌষ্টিক তন্ত্র যাকে আমরা কি বলি বলেন তো? ডাইজেস্টিভ সিস্টেম বলি, তাই না? পৌষ্টিক তন্ত্রকে আমরা কি বলতেছি? ডাইজেস্টিভ, ডাইজেস্টিভ সিস্টেম বলি। পৌষ্টিক তন্ত্রকে আমরা কি বলতেছি বলেন তো? ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন এই যে আমাদের পৌষ্টিক তন্ত্র, হ্যাঁ, এই পৌষ্টিক তন্ত্রে কিন্তু কয়টি অংশ আছে? কেউ কি বলতে পারবেন? বুঝেন, আগে বুঝে অ্যান্সার করা বলেন। পৌষ্টিক তন্ত্রের কয়টি অংশ আছে আগে সেটা কথা বলেন। বলেন পৌষ্টিক তন্ত্রের কয়টি অংশ আছে? অবশ্যই মাথায় রাখবেন পৌষ্টিক তন্ত্রের কিন্তু দুটি অংশ আছে। কি আছে বলেন তো? একটা আসে হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক তন্ত্রের দুটি অংশ আছে। কি আছে? পৌষ্টিক নালী, হ্যাঁ, এবং আরেকটা কি আছে বলেন তো? পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী এবং কি বলছি? পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে? তাহলে একটু সবাই মুখস্থ করেন, আমি ভালো বলতেছি। পৌষ্টিক তন্ত্রের তাহলে কয়টি অংশ? একটু সবাই কথা বলেন। বলেন পৌষ্টিক তন্ত্রের কয়টি অংশ? খুব সুন্দর, মোহাম্মদ আলামিন বলছে পৌষ্টিক তন্ত্রের দুটি অংশ। একটা পৌষ্টিক নালী, একটা কি? পৌষ্টিক নালী, এটা কি? পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন পৌষ্টিক নালী এর ইংলিশে আমি কি বলবো? পৌষ্টিক নালীকে অবশ্যই ইংলিশ টার্ম গুলো আপনাকে দিতে হবে। একে আমি কি বলবো? ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলবো। পৌষ্টিক তন্ত্রকে আমি কি বলবো? ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলবো। পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি একে আমি কি বলবো? একে আমি ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলবো। পৌষ্টিক গ্রন্থিকে আমি কি বলতেছি? ডাইজেস্টিভ হলো গ্ল্যান্ড বলতেছি। তাহলে পৌষ্টিক তন্ত্রের দুটো অংশ, এটা কি আছে? ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, আর এটা কি আছে বলেন তো? ডাইজেস্টিভ হচ্ছে গ্ল্যান্ড আছে। কি আছে? ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে। আচ্ছা, ভালো কথা। প্রথম পৃষ্ঠায় এটা লিখলেন, এরপরে আমি কি লিখবো? এরপরে আমি প্রত্যেকটা সম্পর্কে ভালো করে লিখবো। প্রথমে কি লিখবো বলেন তো? পৌষ্টিক নালী সম্পর্কে লিখবো। প্রথমে কি লিখবো? পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী,
যাকে আমরা ইংরেজিতে কি বলতেছি বলেন তো? ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতেছি, তাই না? পোস্টনালী বা কি বলছে? ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, এটা খাতার মধ্যে লিখলেন, লেখার পর আমি কি লিখবো? লিখবো যে এখানে লিখলেন, লেখার পর আমি কি লিখবো? লিখবো যে এটা হচ্ছে কতটুকু হচ্ছে? এটা হচ্ছে আমাদের 8 থেকে 10 মিটার। পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের দৈর্ঘ্যটা কত বলছি? 8 থেকে 10 মিটার। ঠিক আছে, পৌষ্টিক ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কত বলছে বলেন তো? 8 থেকে 10 মিটার। কিন্তু এই যে পৌষ্টিক নালীটা আমাদের বেশ কয়টা অংশের সমন্বয়ে তৈরি হয়, সেই অংশের নামগুলো কিন্তু সিকোয়েন্সলি আমাদের খাতার মধ্যে লিখতে হবে। দেখেন, পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ যে ট্র্যাক্টটা যে আছে, এটা বেশ কয়টা অংশের সমন্বয়। এগুলো নামগুলো শুনেছেন কিনা একটা কথা বলেন তো? পৌষ্টিক নালীটা কিন্তু বেশ কয়টা অংশের সমন্বয়ে তৈরি হচ্ছে। এই সিকোয়েন্সটা খাতার মধ্যে খুব সুন্দর করে লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে বলেন তো? মুখ ছিদ্র। আমাদের পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্টটা বেশ কয়টা অংশের সমন্বয়ে তৈরি হচ্ছে। কি হচ্ছে? প্রথমে হলো মুখ ছিদ্র। প্রথমে পৌষ্টিক নালীটা কি দ্বারা শুরু হচ্ছে? মুখ ছিদ্র দ্বারা শুরু হচ্ছে। সবাই একটা কথা বলবেন, কি দ্বারা শুরু হচ্ছে? মুখ ছিদ্র দ্বারা শুরু হচ্ছে। ঠিক আছে, মুখ ছিদ্রের পরে আমাদের কি আসতেছে বলেন তো? মুখ গহ্বর। খুব সুন্দর করে খাতার মধ্যে এভাবে কিন্তু লিখবেন, মুখ ছিদ্রের পরে প্রথমে মুখ ছিদ্রের পরে কি আসতেছে? মুখ গহ্বর। ঠিক আছে, খুব সুন্দর করে ইংলিশ টার্মটা আমাকে লিখতে হবে, যাকে আমি কি বলি? ওরাল ক্যাভিটি বলি। কি বলি বলেন তো? তার প্রথমে হলো মুখ ছিদ্র, তারপর কি আসতেছে? মুখ গহ্বর। মুখ ছিদ্র, তারপর কি বলছি বলেন তো? মুখ গহ্বর। ঠিক আছে, তারপরে আমাদের কি আসতেছে বলেন তো? গলবিল। মুখ ছিদ্র, মুখ গহ্বর, তারপর কি আসতেছে বলেন তো? গলবিল। হ্যাঁ, গলবিলকে আমরা ইংরেজিতে কি বলি বলেন তো? ফ্যারিংস বলি। খুব সুন্দর করে লিখবেন, PHARYNX, ফ্যারিংস। ঠিক আছে, মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল। এরপরে আমাদের কি আসতেছে বলেন তো? মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল। এরপরে চলে আসতেছে অন্ন নালী। কি আসতেছে বলেন তো ভাই? অন্ন নালী। সিকোয়েন্সটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে। এটা কিন্তু একটার পর একটা। এটা যদি ভুল করেন, ফুল নম্বর পাবেন না নম্বর। এটা কিন্তু ভুল করে অনেকে লিখতে পারেন না। বা সিকোয়েন্সটা প্রথম মুখ ছিদ্র, তারপর মুখ গহ্বর, গলবিল, অন্ননালী। ঠিক আছে, অন্ননালীর ইংলিশটা নামটা লিখতে হবে ওসোফ্যাগাস। কি বলছি? ওসোফ্যাগাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী। আচ্ছা, অন্ননালীর পরে আমাদের কি আসতেছে দেখেন, এটা কিন্তু সিকোয়েন্সে কিন্তু অন্ননালীর পরে আমাদের কি আসতেছে? পাকস্থলী। নামটা অবশ্যই শুনছেন, শুনেন নাই? পাকস্থলী শুনছেন তো? পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলী। হ্যাঁ, স্যার ইংলিশ নাম কি? হ্যাঁ, ইংলিশ নামটা লিখতে হবে, লিখলে ফুল নম্বর ক্যারি করতে পারবেন আপনারা। ঠিক আছে, পাকস্থলীকে আমরা ইংরেজিতে কি বলবো বলেন তো? স্টোমাক বলবো। পাকস্থলী থেকে কি বলবো? স্টোমাক। পাকস্থলীতে বলবো স্টোমাক। ঠিক আছে, পাকস্থলীর পরে আমাদের কি আসতেছে বলেন তো? ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পরে কি আসতেছে? ক্ষুদ্রান্ত। ইংলিশ নামটা আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে। ক্ষুদ্রান্তকে আমরা কি লিখবো? স্মল ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্তকে আমরা কি লিখবো? স্মল ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্তের পরে আমাদের কি আসতেছে বলেন তো? বৃহদান্ত। ক্ষুদ্রান্তের পরে কি? বৃহদান্তকে আমরা ইংরেজিতে কি বলবো? লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তাহলে পাকস্থলী গেল, ক্ষুদ্রান্ত গেল, বৃহদান্ত গেল। লাস্টে আমাদের কি আসতেছে বলেন তো? লাস্টে যে অংশটা আসতেছে সেটাকে আমরা পায়ু বলবো। কি বলবো? পায়ু। যাকে আমি ইংরেজিতে কি বলবো বলেন তো? অবশ্যই মাথায় রাখবেন, যাকে আমি ইংরেজিতে অ্যানাস বলবো। কি বলবো? অ্যানাস বলবো। ঠিক আছে, আমি একটু পিছনে রিকল করি। দেখেন, আমি বারবার বলতেছি, কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৌষ্টিক তন্ত্র দুটি অংশ পেয়ে, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। খুব সুন্দর করে পৌষ্টিক নালী, এটা 8 থেকে 10 মিটার। পৌষ্টিক নালী অংশগুলোর নাম রয়েছে: মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ু, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য কি বলেন তো? অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমাদের আলোচনা শেষ। এখন আমি কিন্তু আপনাদেরকে বলছি পৌষ্টিক তন্ত্র হলো, আচ্ছা, একটা কোর্স করলে কি হাই স্কুল আর কলেজ দুটাই হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা,
স্যার আমার ইংরেজি নাম মনে থাকে না। ইংলিশের নামটা আসলে একটা কথা কি, কারোর কিন্তু পড়া মনে থাকে না, আপনাকে বারবার লিখতে হবে। বারবার লিখলেই কিন্তু পারবেন। যারা খাতার মধ্যে লেখে, আপনার মধ্যে তো তারা স্টুডেন্ট, তাই না? সে কিভাবে মনে রাখে? বারবার লেখলেই আপনাদের হবে, পড়বেন আর লিখবেন, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, আমি যে কথা বলছিলাম যে পৌষ্টিক গ্রন্থি, মানে পৌষ্টিক, আমার ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু দুটি অংশের সমন্বয়ে তৈরি হচ্ছে। একটা কি পৌষ্টিক নালী, একটা কি বলছি বলেন তো পৌষ্টিক গ্রন্থি, তাই না? পৌষ্টিক নালী এবং একটা নাম কি বলছি বলেন তো? পৌষ্টিক নালী এবং কি বলছি? পৌষ্টিক গ্রন্থি, তাই তো? পৌষ্টিক নালী এবং কি বলছি ভাই? পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, পৌষ্টিক গ্রন্থি যাকে আমরা ইংরেজিতে কি বলি বলেন তো? ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলি, ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলি। আচ্ছা, আমাকে একটু কেউ কি আপনারা বলতে পারবে, এটা কিন্তু একটা বেসিক কথা, আপনারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছেন, সেটা বলেন তো মানুষের দেহে টোটাল কয়টা পৌষ্টিক গ্রন্থি আছে? আমি কিন্তু বারবার বলছি ভাই, জিওলজিতে বলেন, স্কুল পর্যায়ে জীববিজ্ঞানে বলেন, উদ্ভিদ বিজ্ঞানে বলেন, যে বেসিক না জানেন, শুধু মুখস্থ করলে জীবনের নম্বর ক্যারি করতে পারবেন না ভাই। আগে বুঝেন আমি কোশ্চেনটা কি বলছি। পৌষ্টিক গ্রন্থি, মানুষের দেহে পৌষ্টিক গ্রন্থি কয়টা আছে? দেখি কি আনসার করতে পারেন, দেখি। অনেকে তো ক্লাস করতেছে, বলেন তো মানুষের দেহে কয় ধরনের পৌষ্টিক গ্রন্থি আছে, আর মানুষের টোটাল কয়টা পৌষ্টিক গ্রন্থি আছে বলেন। কোশ্চেনটা হচ্ছে মানুষের টোটাল কতটি পৌষ্টিক গ্রন্থি আছে, সেটা কথা বলেন। কতটি পৌষ্টিক গ্রন্থি আছে সেটা আমাকে আগে আনসার করেন, বলেন বলেন কতটি পৌষ্টিক গ্রন্থি আছে, দেখি কেউ আনসার করতে পারেন কিনা বলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সবাই আমি অ্যান্সার বললে কিন্তু সবাই আপনাদের কমেন্ট করতে হবে। মাথা রাখবেন, মানুষের টোটাল পৌষ্টিক গ্রন্থির সংখ্যা 5টা। কি বলছি? মানুষের টোটাল পৌষ্টিক গ্রন্থি কয়টা বলেন? মানুষের টোটাল পৌষ্টিক গ্রন্থি হলো 5টা। মানুষের টোটাল পৌষ্টিক গ্রন্থি 5টা। আচ্ছা, 5টা পৌষ্টিক গ্রন্থির নাম আমাকে এখন ভালো করে লিখতে হবে, ঠিক আছে? 5টা পৌষ্টিক গ্রন্থির নাম কি কি আছে? 1 নম্বর সিকোয়েন্সে লিখতে হবে। 1 নম্বর হচ্ছে লালা গ্রন্থি, ঠিক আছে? সবাই কমেন্ট করেন। 1 নম্বরে কি বলছি? লালা গ্রন্থি। লালা গ্রন্থি যাকে যাকে ইংরেজিতে আমরা কি বলি বলেন তো? স্যালাইভারি গ্ল্যান্ড। লালা গ্রন্থিকে আমরা কি বলতেছি? স্যালাইভারি গ্ল্যান্ড বলতেছি। আচ্ছা, লালা গ্রন্থি, ঠিক আছে। 2 নম্বরটা কি বলেন তো? যকৃত। লালা গ্রন্থি পরে কি আসতেছে বলেন তো? যকৃত। যকৃতকে আমরা ইংরেজিতে কি বলবো? লিভার। LIVR, বানানগুলো কিন্তু ভুল করা যাবে না। যকৃত, লিভার, যেটা 5টা আছে, ঠিক আছে? লালা গ্রন্থি গেল, যকৃত গেল, ঠিক আছে। এরপর আমাদের চলে আসছে কি বলেন তো? গ্যাস্ট্রিক গ্রন্থি। কি গ্রন্থি ভাই? গ্যাস্ট্রিক 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 গ্রন্থি, ঠিক আছে, যাকে ইংরেজিতে আমরা কি বলবো? গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলবো। গ্যাস্ট্রিক গ্রন্থিকে ইংরেজিতে আমরা কি বলতেছি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলি। গ্যাস্ট্রিক গ্রন্থিকে ইংরেজিতে কি বলবো? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলবো, ঠিক আছে। এরপরে 4 নম্বর দেখেন, 4 নম্বরটা কি আসতেছে বলেন তো? অগ্নাশয়। 4 নম্বরটা কি বলছি? অগ্নাশয়, যাকে ইংরেজিতে কি বলি আমরা? প্যানক্রিয়াস। কি বলবো? প্যানক্রিয়াস, ঠিক আছে। এবং লাস্টে 5 নম্বর, লালা গ্রন্থি গেল, যকৃত গেল, গ্যাস্ট্রিক গ্রন্থি গেল, অগ্নাশয় গেল, লাস্টে আমাদের কি আসছে বলেন তো? আন্তিক গ্রন্থি। কি গ্রন্থি? সবাই কথা বলেন, যারা ক্লাস করবেন না আপনাদের কিন্তু মানে তারা কিন্তু পিছায় যাবেন। আন্তিক গ্রন্থি। কি গ্রন্থি বলছি? আন্তিক গ্রন্থি। আচ্ছা, আন্তিক গ্রন্থির নাম কি বলেন তো? আচ্ছা, লিখিত ব্যাচের ক্লাস কি শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, লিখিত ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি সকালবেলা পেইড ব্যাচের কলেজ পর্যায়ে উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসটা নিয়েছিলাম, এখন হচ্ছে ফ্রি ক্লাসটা হচ্ছে। আবার আমি এখন ক্লাস শেষ করে আবার আমার হচ্ছে স্কুল পর্যায়ে ক্লাসটা নিব, ঠিক আছে। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যারা এখন পর্যন্ত ভর্তি হননি, আজকের এই ক্লাসটা করে আপনারা সবাই এখানে কমেন্টে যে নম্বরটা দেওয়া আছে, নম্বরটা সবাই জানার জন্য কোশ্চেন করতে পারেন, কত কোর্স ফি, ঠিক আছে, ওকে। এখন দেখেন যেটা বলছিলাম, আন্তিক গ্রন্থি। আন্তিক গ্রন্থি যাকে আমরা কি বলবো? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বলবো। আন্তিক গ্রন্থিকে আমরা কি বলবো? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বলবো। সুন্দর করে খাতায় উপস্থাপন করলেই কিন্তু
জিওলজিতে বলেন, কলেজ পর্যায়ে বলেন, আমরা ফুল নম্বর ক্যারি করতে পারবো। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? একটু সবাই মেহেরবানি করে কথা বলবেন। তাহলে আমি পুষ্টি গ্রন্থি কয়টা সবাই কথা বলে আমি মুখস্থ করে দিচ্ছি। দেখেন, লালা গ্রন্থি মানে স্যালাইভারি গ্ল্যান্ড, যকৃত মানে লিভার, গ্যাস্ট্রিক গ্রন্থি মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, আর আন্ত্রিক গ্রন্থি মানে কি বলছি? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। কি বলছি বলেন তো? ইন্টেস্টিনাল হচ্ছে গ্ল্যান্ড। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমি কিন্তু এই কোশ্চেনটার সম্পর্কে খুব সুন্দর করে আমি আপনাদের সম্পর্কে মানুষের পুষ্টিগুণ সম্পর্কে লিখুন। ওকে, এরপর আমি পরের কোশ্চেনে চলে আসবো। মানুষের দাঁত সম্পর্কে আলোচনা করুন। দাঁত, দাঁত কার কার দাঁত আছে একটু সবাই কমেন্ট করি, বলেন কার কার দাঁত আছে, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করে। দাঁত কোশ্চেনে কি দেওয়া আছে? মানুষের দাঁত সম্পর্কে লিখতে বলছে। কি সম্পর্কে লিখতে বলছে ভাই? দাঁত, দাঁত সম্পর্কে লিখুন। তা কি লিখবো? নিবন্ধনে 21 কোশ্চেন, কলেজ পর্যায়ে কোশ্চেন আমাদের আসে, দাঁত সম্পর্কে লিখতে বলছে। এটার মার্কস আমাদের 2 মার্কস ছিল। ঠিক আছে, তো অনেকে যারা আমরা জানি তারা লিখছি, বা যারা আমরা জানি না সেটা আমরা লিখি নাই। ঠিক আছে, আচ্ছা স্যার 19তম নিবন্ধনে এবছর আগে লিখিত হবে না এমসিকিউ? যতটুকু শোনা যাচ্ছে লিখিতটা আগে হবে, যতটুকু শোনা যাচ্ছে লিখিতটা এরকম একটা শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেনটা কি বলছে? মানুষের দাঁত সম্পর্কে আমাকে লিখতে বলছে। আমি কিভাবে লিখবো, তাই না? দাঁত সম্পর্কে লিখতে বলছে। আচ্ছা দেখেন, দাঁত সম্পর্কে যদি আমাকে লিখতে বলে, দেখেন দাঁত সম্পর্কে যদি আমাকে লিখতে বলে আমি কিভাবে খাতার মধ্যে লিখবো? দেখেন, দাঁত খুব সুন্দর করে খাতার মধ্যে লিখবেন। দাঁত প্রথমে লিখবো যে দাঁত। দাঁত কার কার আছে একটু সবাই কমেন্ট করি, বলেন তো। দাঁত তো সবারই আছে, তাই না? দাঁত তো কি সবারই আছে, তাই তো? আচ্ছা, দাঁত, দাঁত যাকে আমরা কি বলি? তিত বলি। দাঁত যাকে আমরা কি বলি? TS বলি, তিত বলি। দাঁতকে আমরা কি বলতেছি? তিত বলতেছি, তাই তো? আচ্ছা দেখেন, আমাদের দাঁতটা কিন্তু কয়বার উঠে বলেন তো? অবশ্যই মাথায় রাখবেন, দাঁত কিন্তু 2 বার উঠে। দাঁত কয়বার উঠতেছে? 2 বার উঠে। মানুষের দাঁত কয়বার উঠে সবাই কথা বলেন তো? দাঁতটা অবশ্যই এসিড উপর ক্লাস হবে সমস্যা। দাঁত তো 2 বার, একটা দেখে আমি কি বলবো? দাঁত 2 বার উঠে। কেন? একবার কিন্তু শিশুকালে একবার দাঁত উঠে পড়ে যায়, আবার একবার দাঁত উঠে। দাঁতটা 2 বার উঠে, যেহেতু 2 বার দাঁত উঠে এজন্য একে আমরা কি বলবো? ডাই। ঠিক আছে, দাঁত যেহেতু আমাদের কয়বার উঠতেছে? 2 বার উঠতেছে, এজন্য আমরা কি বলবো? ডাইফাইওডন্ট বলবো। যেহেতু দাঁতটা 2 বার উঠে এজন্য আমি কি বলবো? ডাইফাইওডন্ট বলে। কি বলে? ডাইফাইওডন্ট বলে। দাঁত যেহেতু 2 বার উঠতেছে এজন্য একে আমি কি বলবো? ডাইফাইওডন্ট বলবো। স্যার বাংলার সাথে কি ইংরেজিও লিখতে হবে? হ্যাঁ, ইংরেজিও লিখতে হবে। দাঁত তাহলে আমাদের 2 বার উঠতেছে, এজন্য ডাইফাইওডন্ট বলতেছে। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন মাথা রাখবেন, মানুষের দাঁত কিন্তু ভাই 2 প্রকার, অনেকে 4 প্রকার বলতেছে, এটা পরে আলোচনা করতেছি। মানুষের দাঁত কিন্তু 2 প্রকার। দেখেন কিভাবে খাতার মধ্যে লিখবো? মানুষের দাঁত হলো 2 প্রকার। 2 প্রকার কি কি আছে সেটা আগে বুঝেন। 2 প্রকার কি কি আছে? একটা হচ্ছে আমাদের দুধ দাঁত। এটা কি দাঁত? দুধ দাঁত। দুধ দাঁত, যাকে ইংরেজিতে আমরা কি বলি ভাই? মিল্ক, MILK, মিল্ক, TEETS, মিল্ক টিথ। ঠিক আছে, দুধ দাঁত, দুধ দাঁত। এবং একটা হচ্ছে আমাদের স্থায়ী দাঁত। দুধ দাঁত এবং একটা কি দাঁত বলেন তো? স্থায়ী দাঁত। দুধ দাঁত এবং স্থায়ী দাঁত, যাকে ইংরেজিতে কি বলবো? পার্মানেন্ট টিথ বলবো। কি বলবো? পার্মানেন্ট টিথ বলবো। দুধ দাঁত এবং দাঁত হলো 2 প্রকার, একটা দুধ দাঁত নাকি বলেন তো স্থায়ী দাঁত। আচ্ছা ভালো। এখন আমি যদি প্রথমে দুধ দাঁত সব খাতার মধ্যে কিভাবে লিখবো? লিখবো দুধ দাঁত বা মিল্ক টিথ। আচ্ছা লিখলাম, সুন্দর করে আন্ডারলাইন করলাম। ঠিক আছে, কি কি লিখবো? আমি এখানে কি কি ইনফরমেশন দেবো? দেখেন, দুধ দাঁত সম্পর্কে কি কি ইনফরমেশন দেখবেন যে 1 বছর থেকে 6 বছর উঠে এবং 6 বছর পর পড়তে থাকে। দুধ দাঁতটা কি বলছে? দুধ দাঁতটা আমাদের 1 বছর থেকে 6 বছর, 1 বছর থেকে 6 বছর পর্যন্ত দুধ দাঁতটা 1 বছর থেকে 6 বছর পর্যন্ত উঠতেছে। হ্যাঁ, এবং কি হচ্ছে? 6 বছর পর পড়তে থাকে। 6 বছর পর কি হচ্ছে বলেন তো? পড়তে থাকে। এটা দুধ দাঁতের সংখ্যা বলছে। দুধ দাঁত কি বলছে? 1 বছর থেকে 6 বছর পর্যন্ত উঠতেছে এবং 6 বছর পর হলে সে দাঁতগুলো পড়তে থাকে। আচ্ছা, এখন যদি দুধ দাঁত সম্পর্কে লিখতে কেউ কি বলতে পারবেন দুধ দাঁত কয়টা? এগুলো সবাই পারা উচিত। যারা কলেজ পর্যায়ে আমরা জিওলজিতে পড়ছি, বলেন দুধ দাঁত কতটি? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো দুধ দাঁত কতটি? অবশ্যই মাথা রাখবেন,
দুধ দাঁত হলো 20টা। দুধ দাঁত কয়টা? 20টা। দুধ দাঁত কয়টা? 20টা। কেমনে 20টা হয় দেখেন, আমি আপনাদেরকে বলি। আপনারা কিন্তু দাঁতটাকে যদি এরকম করে যদি আপনারা ভাগ করতে চান, এরকম করে 4টা অংশ আছে। এই জায়গায় 5টা দাঁত থাকবে, 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 ঠিক আছে? তাহলে টোটাল দুধ দাঁত কয়টা হচ্ছে বলেন তো? 5টা হচ্ছে। তো এই জন্য এর যে দুধ দাঁতে যে দন্ত সংকেত, আপনারা কেউ কি দন্ত সংকেতের নাম শুনছেন? খাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এগুলো কিন্তু দিতে হবে। দুধ দাঁতের দন্ত সংকেত কি? একজন আপনারা বললেন না আমাদের দাঁতের 4 ধরনের দাঁত আছে। অবশ্যই 4 ধরনের দাঁত কি কি? ইনসিসর আছে, ক্যানাইন আছে, প্রিমোলার আছে এবং মোলার আছে, ঠিক আছে? এটাকে দুধ দাঁতের সংকেত কি বলছি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। তো দুধ দাঁতের সংকেতটা কি? ইনসিসর থাকবে 2টা, ক্যানাইন থাকতেছে 1টা, প্রিমোলার একটাও থাকতেছে না, মোলার থাকতেছে 2টা। এটা কিন্তু আমি একটা পার্টের কথা বলছি। 2 আর 1 3, এই যে এখানে 5টার কথা বলছি না, এই 5টার সংকেতে কিন্তু এটা বলছি, ঠিক আছে? তার মানে দেখেন আমি খাতার মধ্যে লিখবো কিভাবে। দুধ দাঁত কি বলছি? 1 বছর থেকে 6 বছর পর্যন্ত উঠে। খুব ইজি জিনিস, মুখস্থ করলে হবে, মুখস্থ না করলে যে দেখলে আপনারা 1 বছর থেকে 6 বছর পর্যন্ত উঠে 6 বছর পর পড়তে থাকে। আচ্ছা, ভালো কথা। এরপর আমি কি বলছি? বলছি দুধ দাঁত কয়টা? 20টা। দুধ দাঁতের দন্ত সংখ্যাটাকে আমি আপনাদের দেখাই দিলাম। আচ্ছা, দুধ দাঁত সম্পর্কে আলোচনা করা শেষ। এখন আমি আপনাদের যদি সামনে যদি কথা যদি বলি, স্থায়ী দাঁত মানে পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। আচ্ছা, এটা আমি খাতার মধ্যে কিভাবে লিখবো, তাই না? প্রথমে কি লিখবো? স্থায়ী দাঁত লিখবো। কি লিখবো ভাই? স্থায়ী দাঁত। আচ্ছা, স্থায়ী দাঁত যাকে আমরা কি বলতেছি বলেন তো? পার্মানেন্ট টিথ বলি। তো দুধ দাঁত পড়ার পর স্থায়ী দাঁত উঠে কি খাতার মধ্যে লিখবো? সবাই নোট করেন। কি লিখবো? দুধ দাঁত। দুধ দাঁত স্থায়ী সম্পর্কে কি লিখবো? দুধ দাঁত। দুধ দাঁত পড়ার পর, দুধ দাঁত পড়ার পর স্থায়ী দাঁত উঠে। কি বললাম? দুধ দাঁত পড়ার পর, দুধ দাঁত পড়ার পর স্থায়ী দাঁত উঠে। দুধ দাঁত পড়ার পর স্থায়ী দাঁত উঠে। আচ্ছা, ভালো কথা। কি বলছি? দুধ দাঁত পড়ার পর স্থায়ী দাঁত উঠে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এই স্থায়ী দাঁতের সংখ্যা কয়টা? অবশ্যই মাথায় রাখবেন, স্থায়ী দাঁতের সংখ্যা হলো 32টা। আপনার আমার মতো মানুষের কয়টা দাঁত আছে বলেন তো? 32টা দাঁত আছে। আপনার আমার মতো মানুষের কয়টা দাঁত আছে? 32টা দাঁত আছে। আচ্ছা, 32টা দাঁত আমি যদি একটু যদি ভাগ করে আপনাদেরকে শিখাই দিই, এই জায়গায় কিরকম হচ্ছে? এখানে কি হচ্ছে? এরকম করে 4টা আছে। এই জায়গায় আমাদের 8টা আছে, এই জায়গায় 8টা আছে, এই জায়গায় 8টা আছে, এই জায়গায় 8টা আছে, ঠিক আছে? তার মানে কি স্থায়ী দাঁতের দন্ত সংকেত কি হবে? আমরা বলছি 4 ধরনের। ইনসিসর আছে, ক্যানাইন আছে, প্রিমোলার আছে এবং কি আছে বলতো? মোলার আছে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। তা দেখেন এখানে ইনসিসর কয়টা আসতেছে বলেন তো? 2টা। ক্যানাইন কয়টা? 1টা। প্রিমোলার কয়টা বলেন তো? কথা বলুন সবাই। প্রিমোলার কয়টা হলো? 2টা। এবং মোলার কয়টা বলছি বলেন তো? 3টা। এটা কিন্তু আমাদের স্থায়ী দাঁতের দন্ত সংকেত, ঠিক আছে? তাই স্থায়ী দাঁত কয়টা বলতেছি? 32টা। এবং স্থায়ী দাঁতের দন্ত সংকেত আমি এখানে কথা বলছি। আচ্ছা, এখন আরেকটা লাইন এই জায়গায় লিখবেন আপনারা, সেটা হলো যে আমরা কিন্তু আক্কেল দাঁতের নাম কিন্তু শুনছি। এটা কিন্তু নাম শুনেছেন কি শুনেন নাই? একটু মেহরবানি করে কমেন্ট বক্সে জানাই দেন। আক্কেল দাঁত নাম শুনেছেন কি শুনেন নাই? একটু কথা বলেন। আক্কেল দাঁতের নাম শুনছেন কি শুনেন নাই? কথা বলেন। আক্কেল দাঁত, ঠিক আছে? আক্কেল দাঁতের নাম। আচ্ছা, রিফাত রহমান আবরার বলছে আমার তো 28টা, সমস্যা নেই, পরবর্তীতে হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন আক্কেল দাঁতের নাম কিন্তু আমরা সবাই শুনছি। আক্কেল দাঁতটা কি? পূর্ণ অবস্থায়, এই যে মোলার পূর্ণ অবস্থা মানুষের এই যে 3টা মোলার দাঁত আছে না, 3টা মোলার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3, 1 নম্বর মোলার দাঁত না, 2 নম্বর মোলার দাঁত না, এই 3 নম্বর যে মোলার দাঁত, এই 3 নম্বর মোলার দাঁতটাকে আমি কি দাঁত বলতেছি বলেন তো? আক্কেল দাঁত বলতেছি। কি দাঁত বলতেছি? সবাইটা কথা বলেন। আক্কেল দাঁত বলতেছি। কি দাঁত বলতেছি বলেন তো? আক্কেল দাঁত বলতেছি। ক্লিয়ার সবাই? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন খাতার মধ্যে উপস্থাপন কিন্তু বিশাল একটা জরুরি। আমরা কিন্তু অনেকে অনেক জানি, কিন্তু খাতার মধ্যে উপস্থাপন না করার জন্য কিন্তু আমরা লিখিত পরীক্ষায় কিন্তু ভালো নম্বর ক্যারি করতে পারি না ভাই, ঠিক আছে? এবং আমি এতটুকু বলবো যারা গত বছর আমার ক্লাসটা করছিলেন, আপনারা দেখছেন আমি কিন্তু আমার স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষাগুলোতে সেটা হতে পারে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং কলেজ পর্যায়ে উদ্ভিদ বিজ্ঞান প্রায় প্রত্যেকটা ক্লাসে পড়ার জন্য ক্লাসে আমি আপনাদের নোট করে দিচ্ছি এবং খুব সুন্দর করে পড়াইছি। তো তা যারা এখন পর্যন্ত লিখিত পরীক্ষায় বিশেষ করে কলেজ পর্যায়ে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান কোর্সটা এখন পর্যন্ত ভর্তি হননি, অতি দ্রুত ভর্তি হন।
স্কুল পর্যায়ে বায়োলজিতে ভর্তি হন, অতি দ্রুত আপনারা ভর্তি হন। ঠিক আছে, আপনারা দেখবেন যে ক্লাসের পর আপনাদের ক্লাসে হয়ে যাবে, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, নোট দিব, পড়াশোনা করে অবশ্যই আপনাদের চান্স হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন পরের কোশ্চেন যদি আমি আপনাদের চলে আসি, সেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে লিখুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এটা আমরা শুনেছেন কি শুনেন না, একটু কথা বলেন। আচ্ছা, একটু কথা বলবেন সবাই। এবং যারা দেখি তো এখন পর্যন্ত যারা টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন নাই, অতি দ্রুত টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন। যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন নাই, অতি দ্রুত টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন, অতি দ্রুত ফ্রেন্ডকে মেনশন করেন সবাই। আচ্ছা, এই টার্মটা কি শুনেছেন কি শুনে এটা সবাই কথা বলবেন। আলামিন শেখ বলছে শুনেছি, ওকে। আমি এখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে লিখুন। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে যা কলেজ পদে 17-22 আসছিল, এবং এটা আমাদের 3 নম্বরের জন্য কোশ্চেনটা আমাদের দেয়। কত নম্বরের জন্য কোশ্চেনটা দেয় বলেন তো? 3 নম্বরের জন্য কোশ্চেনটা দেয়। আমি খাতার মধ্যে কিভাবে লিখবো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে, খাতার মধ্যে কিভাবে লিখবো, ঠিক আছে, আমি এটা নিয়ে একটু কথা বলতেছি। দেখেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আমি কিন্তু প্রথমে কিন্তু আপনাদেরকে পড়ছিলাম মানুষের দেহে 5 ধরনের গ্রন্থি আছে, এর মধ্যে একটা গ্রন্থির নাম হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কি বলেন তো? মানুষের হচ্ছে এক ধরনের পৌষ্টিক গ্রন্থি, তাই তো? মানুষের আগে বেসিক বুঝতে হবে, মানুষের এক ধরনের কি গ্রন্থি ভাই, কথা বলবেন মেহরবানি করে, একটু দ্রুত, বেশি না, আমাদের 15 জন করে ফ্রেন্ডকে সবাই মেনশন করি। দেখেন তো এটা কি, এক বিশেষ ধরনের পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে, এটা কি বলছে, বিশেষ ধরনের পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, আমি খাতার মধ্যে লিখবো কিভাবে? দেখেন খাতার মধ্যে আমি লিখবো কিভাবে, খাতার মধ্যে আমি লিখবো কিভাবে, দেখেন পৌষ্টিক গ্রন্থি যদি কথা বলি, আমি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যদি আমি কথা যদি বলি, আচ্ছা গ্যাস্ট্রিক গ্রন্থ, আমি খাতার মধ্যে খাতায় লিখলাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, খাতার মধ্যে কি লিখলাম, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, লিখলাম। লেখার পরে আমি কি লিখবো, লিখবো যে এরা কোথায় অবস্থিত, পাকস্থলীর মিউকোসাতে অবস্থিত করে। পাকস্থলী, এটা কোথায়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত, পাকস্থলীর, পাকস্থলী, আপনার নাম শুনছেন স্টোমাকে। পাকস্থলীতে অনেকগুলো কোষ আছে, এর মধ্যে একটা কোষের নাম হচ্ছে মিউকোসা। পাকস্থলীর মিউকোসাতে অবস্থিত, পাকস্থলীর মিউকোসাতে অবস্থিত। ঠিক আছে, পাকস্থলীর মিউকোসাতে অবস্থিত। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রথম লাইনে কি বলবো, কোথায় অবস্থান করতেছে, পাকস্থলীর মিউকোসাতে অবস্থান করতেছে। আচ্ছা ভালো কথা। এরপরে কি লিখবো, গ্যাস্ট্রিক গ্রন্থি যে ক্ষরণ, এখান থেকে যে জিনিসটা ক্ষরণ হচ্ছে, গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে আসলে আমরা কি বলি, দেখেন তোকে বলতে পারবেন, বলেন তো গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে আমরা কি বলবো? অবশ্যই মাথা রাখবেন, গ্যাস্ট্রিক গ্রন্থি যে ক্ষরণ, সে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক জুস বলি। গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে কি বলতেছে, গ্যাস্ট্রিক জুস বলে। ঠিক আছে, তাহলে আমি আমার মুখস্থ করে দিচ্ছি, গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় অবস্থান করতেছে, পাকস্থলীর মিউকোসাতে অবস্থান করতেছে। এর ক্ষরণকে আমরা কি বলতেছি, গ্যাস্ট্রিক জুস বলতেছি। আমিনা বেগম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওকে, এবং গ্যাস্ট্রিক জুস বলতেছি। তারপর কি লিখবো, এই যে গ্যাস্ট্রিক জুস যে আমাদের বের হচ্ছে, ভালো কথা, এই গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস এর, গ্যাস্ট্রিক জুস এর পরিমাণ কতটুকু, কেউ কি বলতে পারবেন? বলেন গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কতটুকু? গ্যাস্ট্রিক জুসের পরিমাণ হচ্ছে যে 2000 মিলিলিটার। দেখেন গ্যাস্ট্রিক জুসের পরিমাণ 2000 মিলিলিটার, মিলিলিটারে আছে, এটা যদি লিটারে কনভার্ট করি বা কত হচ্ছে যে 2 লিটার হচ্ছে। ঠিক আছে, 3টা কথা বলছি, একটু সবাই মুখস্থ করেন। পাকস্থলী কোথায় অবস্থান করতেছে, মিউকোসা নামক কোষে অবস্থান করতেছে। ভালো কথা, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে ক্ষরণকে আমরা কি বলবো, গ্যাস্ট্রিক জুস বলবো। ভালো কথা, গ্যাস্ট্রিক জুসের পানির পরিমাণ, গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কতটুকু, 2000 মিলিলিটার বা হচ্ছে 2 লিটার। ঠিক আছে, এবং এই যে গ্যাস্ট্রিক জুসে, গ্যাস্ট্রিক জুসে, হ্যাঁ গ্যাস্ট্রিক জুসের পানির পরিমাণ কতটুকু, এটা কিন্তু খাতার মধ্যে লিখতে হবে। বলেন গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কতটুকু, মানে গ্যাস্ট্রিক জুসের পরিমাণ 2000 মিলিলিটার বা 2 লিটার। ভালো কথা, কিন্তু এই জায়গায় গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কতটুকু, অবশ্যই মাথায় রাখবেন গ্যাস্ট্রিক জুসের পানির পরিমাণ 99.45%। ঠিক আছে, খাতার মধ্যে লিখবো কিভাবে, একটু সময় মুখস্থ করেন। পাকস্থলী মিউকোসাতে অবস্থান করতেছে,
গ্যাস্ট্রিক গ্রন্থি ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে, ভালো কথা। একজন সুস্থ মানুষ প্রতিদিন 2 লিটার বা 2000 মিলিলিটার গ্যাস্ট্রিক জুস সে ক্ষরণ করে, এবং গ্যাস্ট্রিক যে জুসটা আমাদের আছে এখানে পানির পরিমাণ কতটুকু বলছি বলেন তো? 99.45%। কত পার্সেন্ট বলছি? 99.45। আমার কোশ্চেনটা কি দেওয়া আছে সেটা একটু দেখি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে লিখতে বলছে, আচ্ছা ভালো কথা। আচ্ছা তাহলে এতটুকু লিখলাম। এরপর আমি কি লিখবো দেখেন, এরপর আমি কি লিখবো? লিখবো যে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের কয় ধরনের কোষ আছে, কেউ কি বলতে পারবেন? বলেন তো, গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ আছে? অবশ্যই মাথায় রাখবেন, গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ বিদ্যমান। খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ বিদ্যমান, সবার কাছ থেকে তো কমেন্ট জানতে আছে। বলেন গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ বিদ্যমান? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মুখস্থ করেন। বলেন গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ বিদ্যমান? অবশ্যই মাথায় রাখবেন, গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ বিদ্যমান। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ বিদ্যমান? 4 ধরনের কোষ বিদ্যমান। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ বিদ্যমান? 4 ধরনের কোষ বিদ্যমান। আচ্ছা 4 ধরনের কোষগুলো কি কি এটা কিন্তু খাতার মধ্যে আমাকে লিখতে হবে। দেখেন এটা মনে রাখার সূত্রটা আমি আপনাদেরকে তো শিখিয়ে দিচ্ছি। মনে রাখার সূত্রটা মজা। মনে রাখার সূত্রটা কি বলছি? MOZRA। মনে রাখার সূত্রটা কি বলছি? 4 ধরনের কোষ আছে, তাই না? 4 ধরনের মনে রাখার সূত্র কি হচ্ছে? মজা। কেন? এম দ্বারা কি কোষ ভাই? এম দ্বারা কি কোষ? এম দ্বারা হচ্ছে মিউকাস কোষ। এম দ্বারা কি কোষ? এম দ্বারা হচ্ছে মিউকাস কোষ। এম দ্বারা কি কোষ বলছি? মিউকাস কোষ। ও দ্বারা কি কোষ বলেন তো? ও দ্বারা হচ্ছে অক্সিনটিক কোষ। ও দ্বারা কি কোষ? অবশ্যই বারবার লিখতে হবে, পড়তে হবে। ও দ্বারা কি কোষ? অক্সিনটিক কোষ। ভালো কথা। এই অক্সিনটিক কোষের আরেকটা নাম আছে হলো প্যারাইটাল কোষ। অক্সিনটিক কোষ একটা নাম কি বলছি বলেন তো? প্যারাইটাল কোষ। অক্সিনটিক কোষ একটা নাম কি? প্যারাইটাল কোষ। ঠিক আছে। জেড, জেড যারা কি কোষ বলেন তো? জেড যারা যে কোষ, সে কোষটার নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। আরেকটা নাম হচ্ছে চিপ কোষ। ঠিক আছে, একটা নাম কি বলছে বলেন তো? চিপ কোষ। এবং এ দ্বারা কি কোষ বলেন তো? এ দ্বারা যে কোষ, এ দ্বারা কোষের নাম হচ্ছে যে আর্জেন্টাফাইন কোষ। কি কোষ ভাই? আর্জেন্টাফাইন কোষ। কি কোষ? আর্জেন্টাফাইন কোষ। ঠিক আছে, দেখেন কথাটা। তার মানে আমি কিন্তু বলছি, সবাই মুখস্থ করেন, গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের। ধন্যবাদ আদিবা মনিকে, একটু সবাই কমেন্ট করবেন। 4 ধরনের কোষ আছে। মজা, মিউকাস কোষ, অক্সিনটিক বা প্যারাইটাল কোষ, জাইমোজেনিক বা চিপ কোষ, এটার নাম কি বলছে বলেন তো? আর্জেন্টাফাইন কোষ। ঠিক আছে। আচ্ছা এখন কাজগুলা কিন্তু আপনাকে বলতে হবে। মিউকাস কোষ থেকে কি বের হয়? মিউকাস কোষ থেকে মিউকাস নামক পদার্থ বের হয়। অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে কি বের হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়। জাইমোজেনিক বা যে চিপ কোষ যে আছে, জাইমোজেনিক বা চিপ কোষ যে আছে, এখান থেকে আমাদের কি বের হচ্ছে? পেপসিনোজেন বের হচ্ছে। এখান থেকে কি বের হচ্ছে? পেপসিনোজেন বের হচ্ছে। এবং আর্জেন্টাফাইন যে কোষ আছে, এখান থেকে আমাদের কি বের হচ্ছে বলেন তো? এখান থেকে আমাদের সেরাটোনিন বের হচ্ছে। এখান থেকে কি বের হচ্ছে? সেরাটোনিন। কি বললাম? সেরাটোনিন বের হচ্ছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট এভাবে যদি খাতার মধ্যে আপনারা লেখেন, আপনারা কিন্তু ফুল নম্বর ক্যারি করতে পারবেন। আমার কোশ্চেনটা কি ছিল? গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে লেখো। সুন্দর করে খাতার মধ্যে লিখবেন। গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে ফার্স্ট কিছু ইনফরমেশন দিবেন, তারপর কি দিবেন? 4 ধরনের কোষ দিবেন, নামগুলো সুন্দর করে দেবেন। মিউকাস কোষ কি লিখবেন, কি কি বেরোছে। ওকে, এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? একটু মেহেরবানি করে সবাই কথা বলবেন। একটু সবাই মেহেরবানি করে সবাই কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা? একটু সবাই কথা বলবেন। ঠিক আছে। আচ্ছা এখন 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 আমি যে কোশ্চেনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, দেখেন অলরেডি কিন্তু 4টা কোশ্চেন আমাদের আলোচনা করা শেষ। আমি এতটুকু বলবো ভাই, এই 4টা কোশ্চেন হয় আপনাদের স্কুল পর্যায়ে বায়োলজিতে পাবেন, না হলে কলেজ পর্যায়ে প্রাণী বিজ্ঞানে। এতটুকু বলবো, বুলেট মিস যাবে কিন্তু কোশ্চেন মিস যাবে না এটা। ঠিক আছে, বুঝতেই পারতেছেন আজকে ক্লাসে কতটুকু ডেপথ আপনাদেরকে। আচ্ছা এখন দেখেন, আমি যদি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, দেখেন কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে? অগ্নাশয় বা প্যানক্রিয়াস সম্পর্কে আপনাদের জানতে বলছে। কি সম্পর্কে জানতে বলছে? সবাই একটু কথা বলেন। অগ্নাশয় সম্পর্কে জানতে চাইছে।
অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অগ্নাশয় বা প্যানক্রিয়াস সম্পর্কে জানতে চাইছে, তাই না? ওটা অগ্নাশয় বা কি বলছে বলেন তো, প্যানক্রিয়াস সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা আচ্ছা, কেউ কি বলতে পার, আচ্ছা আপনারা মিশ্র গ্রন্থির নাম কে কে শুনছেন? একটু একটু কথা বলবেন সবাই। মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি, এটার নাম কে কে শুনছেন? একটু কথা বলবেন সবাই। আপনারা পড়ছেন কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনেক পড়ছেন, কোশ্চেন দেয় মিশ্র গ্রন্থি মানে কি, কোন গ্রন্থিগুলাকে আমি মিশ্র গ্রন্থি বলবো? একটু কথা বলবেন, বলেন কোন গ্রন্থিগুলাকে আমি মিশ্র গ্রন্থি বলবো? বেসিক জিনিস ভাই, মিশ্র গ্রন্থি সেগুলোই হবে যেটা একসাথে আপনার অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে এবং একই সাথে সে বহিঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে। ক্লিয়ার? মিশ্র গ্রন্থি সেগুলাই যেটা একসাথে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো হিসাবে আমাদের কি করতেছে, কাজ করতেছে। আচ্ছা, আমাদের মানব দেহের ভিতরে যত ক্ষয়যুক্ত অগ্নাশয় আছে, মানবদের ভিতরে কি আছে, যত ক্ষয়যুক্ত অগ্নাশয় আছে। কোশ্চেন করতে পারেন স্যার কি কি ক্ষয়যুক্ত আমাদের অগ্নাশয় আছে, সবাই নোট করেন। দেখেন, একটা আছে অগ্নাশয়, অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। তারপর কি আছে বলেন তো, ডিম্বাশয়, এটা কিন্তু আমাদের একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে। এরপর আমাদের কি আছে বলেন, শুক্রাশয়, শুক্রাশয়, তিনটা আমাদের মিশ্র, মানে মানব দেহে ক্ষয়যুক্ত আছে সবগুলো কিন্তু আমাদের কি গ্রন্থি বলেন তো, মিশ্র গ্রন্থি। আচ্ছা, আমাকে কোশ্চেন দিচ্ছে যে অগ্নাশয় সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা দেখুন, এখন দেখেন অগ্নাশয় কিন্তু আমাদের বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতেছে, আবার সে কি হিসেবে কাজ করতেছে বলেন তো, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে সে কি করতেছে বলেন তো, কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন বহিঃক্ষরা গ্রন্থিটা লেখার পর আপনি খাতার মধ্যে কি লিখবেন, অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি, এটা সম্পর্কে একটু খাতার মধ্যে আমি লিখবো। অন্তঃক্ষরা গ্রন্থি, কি গ্রন্থি বলেন তো, অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা দেখেন, অন্তঃক্ষরা গ্রন্থিটা, এখানে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে একগুচ্ছ, আচ্ছা সাবরিনা, মমতা, সুধা বলছে যে হিসাব বিজ্ঞান নয় জীববিজ্ঞানের ক্লাস শুরু হয়েছে, তাই তো ওটা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসলে ব্যাপারটা হলো এখন হয়ে গেছে উল্টাটা, অ্যাকাউন্টিং ক্লাসে হয়ে যায় বায়োলজির ক্লাস, আর বায়োলজি ক্লাস হয়ে যায় অ্যাকাউন্টিং ক্লাস, ঠিক আছে, এই ব্যাপারটা হয়ে গেছে উল্টা, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন যেটা বলতেছিলাম, অন্তঃক্ষরা গ্রন্থি যেটা বলতেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে এখানে অগ্নাশয়ের লেজের দিকে আমাদের বহুভুজাকার একগুচ্ছ কোষমিনের দ্বীপপুঞ্জের মতো গঠন করে, মানে অন্তঃক্ষরা গ্রন্থিটা, অন্তঃক্ষরা গ্রন্থিটা কি করতেছে দেখেন, দ্বীপপুঞ্জের মতো, দ্বীপপুঞ্জের, দ্বীপপুঞ্জের মতো, দ্বীপপুঞ্জের মতো কি গঠন করে, দ্বীপপুঞ্জের মতো সে কি করতে, গঠন করে, দ্বীপপুঞ্জের মতো আমাদের গঠন করে, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো দ্বীপপুঞ্জের মতো কি করতেছে বলেন তো, গঠন করে, দ্বীপপুঞ্জের মতো গঠন করে, ঠিক আছে, কথাটা বুঝেন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো দ্বীপপুঞ্জের মতো আমাদের কি করতেছে, গঠন করতেছে। তো একে আমরা কি বলবো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলবো, ঠিক আছে। এটা নাম কি আপনারা শুনছেন কিনা কথা বলেন। একে আমি কি বলবো, আইলেটস অফ, আইলেটস অফ ল্যাঙ্গার, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে, একে আমরা কি বলি, আইলেটস অফ, মানে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সে কি করতে, দ্বীপপুঞ্জের মতো গঠন করতেছে, একে আমরা কি বলবো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলবো, ঠিক আছে। এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমাদের কত ধরনের কোষ আছে, একটু সবাই কথা বলবেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ বিদ্যমান, ঠিক আছে, বুঝেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমাদের কয় ধরনের কোষ বিদ্যমান বলেন তো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমাদের 4 ধরনের হলো কোষ বিদ্যমান। কয় ধরনের কোষ বিদ্যমান সবাই তো কথা বলি, ফারজানা সুলতানা কথা বলবেন, সাবরিনা, মমতা, সুধা কথা বলবেন সবাই। দেখেন বায়োলজি শিখতে আসছে, বায়োলজি ভালো করে শিখে যান। দেখেন অন্তঃক্ষরা গ্রন্থিগুলোতে আমাদের কত ধরনের কোষ বিদ্যমান বলেন তো, আমাদের এখানে 4 ধরনের কোষ বিদ্যমান। কত ধরনের কোষ বিদ্যমান, 4 ধরনের কোষ বিদ্যমান। আমি কোষের নামগুলা লিখতেছি, আমি কিন্তু অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির কোষগুলো মিলিত হয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তৈরি করে, ভালো কথা।
এই জায়গায় আমরা কয় ধরনের কোষ দেখতে পারবো? এই জায়গায় আমি 4 ধরনের কোষ দেখতে পারবো। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আমি কয় ধরনের কোষ দেখতে পারবো? সবাই কথা বলবেন। 4 ধরনের কোষ দেখতে পারবো। এখানে আমি কি কোষ দেখতে পারবো? আলফা কোষ দেখতে পারবো। এই জায়গায় আমি কি কোষ দেখতে পাচ্ছি বলেন তো? বিটা কোষ দেখতে পারবো। এই জায়গায় আমি কি কোষ দেখতে পারবো বলেন তো? ডেল্টা কোষ দেখতে পারবো। এই জায়গায় আমি কি কোষ দেখতে পারবো? গামা কোষ দেখতে পারবো। আমি কিন্তু কয় ধরনের কোষ দেখতে পাচ্ছি বলেন তো? 4 ধরনের কোষ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আলফা কোষ, এখানে আলফা আমি বাংলা নামগুলো লিখে দিচ্ছি। এই কোষটার নাম কি বলছি বলেন তো? আলফা কোষ। এই কোষটার নাম কি বলছি বলেন তো? বিটা কোষ। এই কোষটার নাম কি বলছি বলেন তো? ডেল্টা কোষ। এই গামা, এই কোষটার নাম কি বলছে? গামা। গামা কোষ মানে কি? গামা কোষের আরেকটা নাম আছে কি বলেন তো? পিপি। কি কোষ? পিপি। পিপি। পিপি দিয়ে আবার ভাইবেন না পাপ্পু, পাপ্পু ভাইবেন না, আমার নামও কিন্তু পাপ্পু, ঠিক আছে। তাহলে পিপি নাম কি? প্যানক্রিয়াটিক। কি বলছি? প্যানক্রিয়াটিক। কি বললাম? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। অবশ্যই নামগুলা ভালো করে আপনাদের পড়তে হবে। কি বলছি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। নাম কি বলেছি? প্যানকে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে কয় ধরনের কোষ আছে? সবাই একটু কথা বলেন। এই যে নামগুলা বলছি সবাই একটু মেহেরবানি করে কমেন্ট বক্সে লিখে দেন। আলফা বিটা, লেখেন আলফা বিটা, আলফা বিটা, ডেল্টা গামা, সবাই লেখেন, সবাই লেখেন আলফা বিটা লেখেন। খুব সুন্দর সাবরিনা মমতা সুধা, খুব সুন্দর অ্যান্সার করতেছেন আপনি। 4 ধরনের কোষ আছে, কিছু আলফা বিটা ডেল্টা গামা। গামা কোষের একটা নাম হলো পিপি কোষ। পিপি কোষ, পিপি 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 কোষ মানে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পিপি মানে কি বলেন? পিপি মানে কি বলেন তো? প্যানক্রিয়াটিক হলো পলিপেপটাইড। আচ্ছা, এখন আমি নামগুলো একটু এর কাজগুলো সম্পর্কে আমি লিখবো। দেখেন প্রথমে দেখেন, প্রথমে আমি কি নিয়ে আলোচনা করতেছি? আলফা কোষ সম্পর্কে আলোচনা করতেছি। দেখেন আলফা কোষ। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন? বলেন বলেন তো দেখি। আলফা কোষ, আলফা কোষ, ধন্যবাদ আদিবা মনিকে। আলফা কোষ কি ক্ষরণ করে? দেখি কেউ কি বলতে পারেন কিনা বলেন। আলফা কোষ কি ক্ষরণ করে? অবশ্যই মাথায় রাখবেন, আলফা কোষ গ্লুকাগন ক্ষরণ করে। সবাই কমেন্ট করেন আলফা কোষ কি ক্ষরণ করতেছে বলেন তো? আলফা কোষ হচ্ছে, ধন্যবাদ সাবরিনা মমতা সুধাকে। একটু সবাই যার যার অবস্থান থেকে দ্রুত ফ্রেন্ড রেখে মেনশন করি, যার যার অবস্থান থেকে ফ্রেন্ড রেখে মেনশন। দেখেন আলফা কোষ থেকে কি বের হচ্ছে? গ্লুকাগন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? গ্লুকাগন ক্ষরণ করে। আলফা কোষ থেকে কি বের হচ্ছে? গ্লুকাগন বের হচ্ছে। গ্লুকাগনের কাজটা কি? গ্লুকাগনের কাজ হচ্ছে যে, গ্লুকাগনের কাজ হলো রক্তে যদি গ্লুকোজ থাকে, সে গ্লুকোজের লেভেলটাকে সে কি করতেছে বলতে? কমায় দিচ্ছে। এটা মানে কমানোর চিহ্ন। তাহলে আমি আবার বলতেছি, আলফা কোষ কি ক্ষরণ করতেছে? গ্লুকাগন ক্ষরণ করতেছে। তো গ্লুকাগন ক্ষরণ করে সে কি করছে? রক্তে গ্লুকোজের মাত্রাটাকে সে কমাই দিচ্ছে। আচ্ছা, আলফা কোষ গেল, ভালো কথা। এরপর আরেকটা কোষ আমাদের কি কোষ বলেন তো? বিটা কোষ। ঠিক আছে, কি কোষ ভাই? বিটা কোষ। কেউ কি বলতে পারবেন বিটা কোষ থেকে কি বের হচ্ছে? সবার কাছ থেকে কমেন্ট জানতে আছে, বলেন বিটা কোষ থেকে কি বের হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, বিটা কোষ থেকে যে জিনিসটা বের হয় তার নাম হচ্ছে ইনসুলিন। কি বের হচ্ছে? ইনসুলিন বের হচ্ছে। দেখেন আলফা কোষ থেকে কি বের হচ্ছে? গ্লুকাগন। গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা কমায় দেয়। আর বিটা কোষ থেকে কি বের হচ্ছে? ইনসুলিনটা। আচ্ছা, আলফা কোষটা রক্তে আমাদের গ্লুকোজের মাত্রাটাকে সে কি করবে বলেন তো? রক্তে যে গ্লুকোজের মাত্রাটাকে আছে, সে গ্লুকোজের মাত্রাটাকে সে বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। আর ইনসুলিন সে কি করবে? ইনসুলিনটা হচ্ছে যে রক্তে, ইনসুলিন কি করবে? রক্তে গ্লুকোজের যে পরিমাণটা আছে, সে গ্লুকোজের পরিমাণটাকে সে কমাই দিবে। ইনসুলিন কি করবে? রক্তে গ্লুকোজের পরিমাণটাকে সে কি করতেছে বলেন তো? কমাই দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন, এরপর আলফা গেল, বিটা গেল, ডেল্টা কোষ, ঠিক আছে। এই ডেল্টা কোষ থেকে কি বের হচ্ছে? সবাই একটা কথা বলবেন, বলেন ডেল্টা কোষ থেকে কি বের হচ্ছে? আমরা সবাই জানি ডেল্টা কোষ থেকে যে জিনিসটা বের হয় তার নাম হচ্ছে যে সোমাটো। কি নাম বলছি? সোমাটো স্টেটিন। কি নাম বলছি? সোমাটো স্টেটিন। ভালো কথা। দেখেন এই যে সোমাটো স্টেটিন আছে না, সোমাটো স্টেটিন কি করে? সোমাটো স্টেটিন কি করে? আলফা ও বিটা কোষকে সে কি করতেছে? নিয়ন্ত্রণ করে। আলফা ও বিটা কোষকে কি করে বলেন তো? নিয়ন্ত্রণ করে। তাহলে আলফা কোষ গেল, বিটা কোষ গেল, ডেল্টা কোষ গেল, ঠিক আছে। এরপর একটা কোষ আছে গামা কোষ বা পিপি কোষ, ঠিক আছে। কি কোষ আসতেছে? গামা অথবা পিপি কোষ, মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ, ঠিক আছে ভাই। দেখেন এই পিপি কোষ বা গামা কোষ, এর কাজটা কি? দেখেন এর কাজটা হচ্ছে যে সে
প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। সে কি ক্ষরণ করতেছে? ক্ষরণ করতেছে হলো প্যানক্রিয়াটিক। কি ক্ষরণ করতেছে? সবাই একটু কমেন্ট বক্সে জানাই দেন, ফ্রেন্ডে মেনশন করেন। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। কি ক্ষরণ করে? সবাই কথা বলেন। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। এবং এর কাজ কি বলেন তো? এর কাজ হলো সে ক্ষুধাটাকে হ্রাস করে দিবে। কি হ্রাস করে দিবে? ক্ষুধাটাকে একদম ইজি করে কিন্তু আমি আপনাদের মুখস্থ করে দিলাম। দেখেন আমি আবার বলতেছি, আমার কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেনটা ছিল যে অগ্নাশয় সম্পর্কে আলোচনা করুন। খুব সুন্দর করে খাতার মধ্যে ভাবে লিখে এক ফুল নম্বর কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন। ঠিক আছে, তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন না, অতি দ্রুত ফ্রেন্ডে মেনশন করেন। মানে কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কথা বলবেন। কোশ্চেন আনসারটা বুঝতে পেরেছেন কিনা ভাই? বায়োলজি বলেন, স্কুল পর্যায়ে বলেন, কলেজ পর্যায়ে বোটানি বলেন, জুওলজি বলেন, যে না বুঝে পড়েন কখনোই কিন্তু পারবেন না। এতটুকু বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কথা বলবেন। দ্রুত আমরা ফ্রেন্ডে করে মেনশন করবো, দ্রুত দ্রুত ফ্রেন্ডে। সাবরিনা, মমতা, সুধা, আদিবা, মনি, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন। আচ্ছা, এরপরে দেখেন আমি 6 নম্বর কোশ্চেনে যদি চলে আসে, দেখেন 6 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? দেখেন 6 নম্বর কোশ্চেন, দেখেন 6 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? 6 নম্বর কোশ্চেন দেখেন, বিএমআই সম্পর্কে লিখুন। যেটা কলেজ পর্যায়ে 22-এ আসছে। বিএমআই নাম শুনেছেন কি শুনেন নাই? মেহরবানি করে আগে কথা বলবেন। আমি কিন্তু একেবারে বেসিক ধরে, আমি কিন্তু বারবার বলছি ভাই গুলি মিট যাবে, কিন্তু কিন্তু কি কিন্তু কি আজকে 7টা কোশ্চেন থেকে ইনশাআল্লাহ আমরা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে প্রশ্ন কমন পাবোই পাবো। ঠিক আছে, বুঝতে পারতেছি আজকে কতটুকু গুরুত্বপূর্ণ ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা সবাই একটু কথা বলি। বিএমআই আগে কথা বলেন। আমার কলেজের ভাই বোনেরা কথা বলেন। বিএমআই নাম কি শুনেছেন কি শুনেন নাই বলেন। বিএমআই বিএমআই নাম কি শুনেছেন কি শুনেন নাই কথা বলবেন। বিএমআই নাম কি শুনেছেন কি শুনেন নাই কথা বলবেন। বিএমআই নাম কি বলেন। আচ্ছা দেখেন আমি যদি একটু যদি কথা বলি আপনাদেরকে, দেখেন বিএমআই আমি একটু যদি বলি বিএমআই এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি বলেন তো? বিএমআই প্রথম খাতার মধ্যে লিখবেন, এর ফুল অ্যাব্রিভিয়েশন লিখবেন। কি লিখবেন? বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স। বিএমআই পুরো নাম কি বলেন তো? বডি মাস ইন্ডেক্স। আদিবা মনে সবাই একটু ফ্রেন্ডকে মেনশন দেন। বিএমআই পুরো নাম কি? বডি মাস ইন্ডেক্স। ধন্যবাদ আলমগীর। বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, বিএমআই এর একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ বিএমআই? মানে একক কি? একক কি বলেন তো? বিএমআই এর একক হচ্ছে যে কেজি পার মিটার স্কয়ার, অথবা আমি কি লিখতে পারি? কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, কিসের একক বলেন তো? বিএমআই এর একক। বিএমআই এর একক কি? কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু বিএমআই কিন্তু অনেকগুলো আমাদের কি আছে বলেন তো? একক আছে। সেই এককগুলো আমি একটু কথা বলবো আপনাদের কাছে। ঠিক আছে, বিএমআই এককগুলো আমি একটু কথা বলবো। দেখেন প্রথমে আমি হচ্ছে কি লিখবো? বিএমআই শ্রেণী লিখবো। কি লিখবো ভাই? বিএমআই শ্রেণী লিখবো। বেশ কটা শ্রেণী আছে। ঠিক আছে, বিএমআই শ্রেণী লিখবো। আর এই ক্ষেত্রে লিখবো যে মানুষের শ্রেণী। বিএমআই ভাগ করে কিন্তু আমরা মানুষকে ভাগ করতে, বিএমআই শ্রেণী লিখবো। এবং কি লিখবো এই জায়গায়? মানুষের শ্রেণী সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, বিএমআই কিন্তু অনেকগুলো আমাদের কি আছে? শ্রেণী আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন বিএমআই তে আমি যদি একটু কথা বলবার সময় কারো যদি বিএমআই যদি 18.5, তো মনোযোগ সহকারে শুনেন, 18.5 কেজি পার মিটার স্কয়ার এর নিচে হয়। দেখেন কারো যদি বিএমআই মানটা 18.5 কেজি পার মিটার স্কয়ার নিচে হয়, তাহলে আপনি বুঝবেন যে শরীরের ওজন কম। কি বললাম? তার শরীরের ওজন কম। ব্র্যাকেট আমি কি লিখতে পারি বলেন তো? ব্র্যাকেট আমি লিখতে পারি যে আন্ডার ওয়েট। কি লিখতে পারি ভাই? সবাই তো কথা বলবেন। কি বলে লিখতে পারি? আন্ডার ওয়েট। কি আন্ডার ওয়েট? ঠিক আছে, এটা হচ্ছে এটা একক ভাই, এটা ইউনিট। 18.5 এর নিচে তার শরীরের ওজন কম হচ্ছে। ঠিক আছে, দেখেন কথাটা, কারো যদি বিএমআই মান যদি 18.5 থেকে কি বলছি? 18.5 থেকে 24.99, 18.5 থেকে 24.99 কেজি পার
মিটার স্কয়ার হয় তাহলে কি হবে? কারো যদি বিএমআই মানটা 18.5 থেকে 24.99 কেজি পার মিটার স্কয়ার মধ্যে হয়, তাহলে আমি বুঝবো যে তার স্বাভাবিক ওজন, আর ওজনটা কি হবে? স্বাভাবিক ওজন। ওজনটা কি হবে? স্বাভাবিক ওজন। স্বাভাবিক ওজন মানে যাকে আমরা কি বলতেছি বলতে নরমাল ওয়েট বলি। আমরা কিন্তু সবসময় কিন্তু একটা কথাই শুধু বলি সবাইকে নরমাল ওয়েটের মধ্যে থাকার জন্য, এটা খুবই ভালো একটা জিনিস নরমাল ওয়েট, ঠিক আছে? তার মানে 18.5 থেকে 24.99 হলে এটা কি নরমাল ওয়েটের মধ্যে আমরা পড়তেছি। ধন্যবাদ সাবরিনা মমতাজ শুধুকে, খুব সুন্দর, একটু আপনার ফ্রেন্ডকে মেনশন করেন। আচ্ছা, এরপরে আমাদের যদি দেখেন 18.5 থেকে 24.9, এরপর আমাদের কি আসতেছে 25, হ্যাঁ কি আসতেছে দেখেন 25.0 থেকে 29.99 কেজি পার মিটার স্কয়ার। এটা যদি হয় 25 থেকে 29.99 যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো? সেক্ষেত্রে হবে অতিরিক্ত ওজন হবে। সেক্ষেত্রে যে ক্যাটাগরিটার মধ্যে আমাদের পড়বে সে ক্যাটাগরিটার নাম কি বলেন তো? অতিরিক্ত ওজন পড়বে। নাম কি বলছে? অতিরিক্ত ওজন পড়বে, ঠিক আছে? দেখেন এই যে আমাদের অতিরিক্ত যে ওজন, দেখেন আমরা কি ওভারওয়েট, অনেক সময় অনেকে বলেন হ্যাঁ সে ওভারওয়েট, অতিরিক্ত ওজন তার ওভার ওয়েট। এগুলো কিন্তু আমি মুখস্থ করে দিচ্ছি। দেখেন 18.5 এর নিচে হলে কম, 18.5 থেকে 24.9 হলে স্বাভাবিক ওজন, 25 থেকে 29 হলে অতিরিক্ত ওজন। আচ্ছা, ভালো কথা। এরপরে আমাদের কি হচ্ছে দেখেন, যদি আমাদের একটা রেঞ্জ আছে, কি রেঞ্জ? 30.00, কি বললাম 30.00 থেকে 34.99 কেজি পার মিটার স্কয়ার হয়, তাহলে তাকে আমি কি বলি? দেখেন কারো যদি বিএমআই মানটা 30 থেকে 34.99 হয়, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমি বলবো যে প্রথম শ্রেণীর স্থূলতা বলবো। একজন বলেছে মোটু তো অনেক ভাগ আছে তাই না? প্রথম শ্রেণীর মোটু সে, মানে প্রথম শ্রেণীর স্থূলতা, যাকে আমি ইংরেজিতে কি বলতে পারি? ক্লাস 1 obesity। কি বলবো? ক্লাস 1 obesity বলবো। ক্লিয়ার? মানে 30 থেকে এত নাম হলে এত শ্রেণী আমার স্থূলতার মধ্যে পড়তেছে। আচ্ছা, এরপরে আমাদের যদি কি হচ্ছে দেখেন 35.00 থেকে যদি আমাদের 39.99 কেজি পার মিটার স্কয়ার হয়, তাহলে তাকে আমি কোন রেঞ্জের মধ্যে পড়বো? সবাই কথা বলবেন। তাহলে তাকে আমি কোন রেঞ্জের মধ্যে পড়বো? আচ্ছা, তাকে আমি কোন রেঞ্জের মধ্যে পড়বো? অবশ্যই তাকে আমি দ্বিতীয় শ্রেণীর স্থূলতার মধ্যে পড়বো। কোন রেঞ্জের মধ্যে পড়বো? দ্বিতীয় শ্রেণীর স্থূলতার মধ্যে পড়বো। দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, তাকে আমরা কি বলবো? ক্লাস 2 obesity। কি obesity? ক্লাস 2 obesity, ঠিক আছে ভাই? দেখেন 35 থেকে 39 ক্লাস 2 obesity। আর যদি কারো যদি 40 কেজি পার মিটার স্কয়ার এর বেশি হয়, তাহলে তাকে আমি কি বলবো? দেখেন তাহলে তাকে আমি বলবো যে সে তৃতীয় শ্রেণীর স্থূলতা। মানে ঝুঁকিপূর্ণ, সে একেবারে ঝুঁকিপূর্ণ। কিন্তু ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কোশ্চেনে দিয়েছিলাম যে আসলে বিএমআই কি, বিএমআই ম্যাথ গুলো আমি আইডেন্টি শিখাই দেবো, সমস্যা নেই। এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। ক্লিয়ার কিনা? সাবরিনা, মমতা, সুধা, তারপরে সবাই একটু দ্রুত ফ্রেন্ডের কেন মেনশন করবো, সবাই একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমি
একদম লাস্ট কোশ্চেনে চলে আসতেছে আজকে আমাদের 7 নম্বর কোশ্চেন। ব্লাড, রক্ত সম্পর্কে লিখুন। নিবন্ধনের 16-18তে কোশ্চেনটা আসছিল, কলেজে আসছিল, স্কুলে আসছিল। নিবন্ধন রক্ত সম্পর্কে লিখুন। তো রক্ত, এটা আমরা সবাই শুনেছি কি শুনে একটু কথা বলবেন। রক্ত সম্পর্কে আমাকে লিখতে বলছে, দেখেন রক্ত সম্পর্কে কিভাবে খাতার মধ্যে লিখবো। রক্ত সম্পর্কে আমাকে খাতার মধ্যে লিখতে বলছে, তাই না? রক্ত, আচ্ছা আমাকে কয়টা কোশ্চেনের অ্যান্সার দিবেন। রক্ত, আচ্ছা রক্ত, ব্লাড, তাই তো? রক্ত মানে ব্লাড সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা রক্ত সম্পর্কে যদি কথা বলি, আচ্ছা বলেন তো রক্তের উপাদান আসলে কয়টা? আগে সেটা কথা বলেন। রক্তের উপাদান কয়টা? সবাই কথা বলুন। রক্তের উপাদান কিন্তু দুটা। একটা কি? রক্তরস, রক্তরস, একটা রক্তকণিকা। রক্তের উপাদান কিন্তু কয়টা ভাই? দুইটা। রক্তরস, এটা কি? রক্তকণিকা। রক্তরস যাকে আমরা ইংরেজিতে কি বলি? প্লাজমা বলি। আর রক্তকণিকাকে আমরা ইংরেজিতে কি বলবো বলেন তো? অবশ্যই আমি ব্লাড, ব্লাড কি বলবো? ব্লাড সেল বলবো, তাই না? রক্তের উপাদান দুটা, রক্তরস, এটা কি বলছি বলতো? রক্তকণিকা। আচ্ছা ভালো কথা। এখন দেখেন খাতার মধ্যে কি লিখবো? রক্ত সম্পর্কে জানতে 2 নম্বরের জন্য সুন্দর করে লিখবো রক্ত উপাদান দুটা। এরপরে আমি খাতার মধ্যে লিখবো, ভাই লিখবো কি লিখবো দেখেন, সবাই একটু নোট করবেন। রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। কি বললাম? রক্ত হলো কি কলা? তরল যোজক কলা। রক্তটা কি কলা ভাই? তরল যোজক কলা। ব্র্যাকেট আপনারা লিখে দিতে পারেন, এরা হলো লিকুইড কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? প্রথম কথা কি হচ্ছে? রক্ত এক ধরনের তরল যোজক কলা। ধন্যবাদ সাবরিনাকে। আচ্ছা আচ্ছা দেখেন রক্ত এক ধরনের তরল যোজক কলা মানে লিকুইড কাইন্ড। এখন একটা সূত্র মাথায় রাখবেন, প্রাণীবিদ্যায় বা বায়োলজিতে যত যোজক টিস্যু আছে সকল যোজক টিস্যুই কিন্তু ভ্রূণের যে স্তরটা থেকে উৎপন্ন হয় সেই স্তরটার নাম হচ্ছে যে মেসোডার্ম নামক স্তর। ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন। ভ্রূণের কোথা থেকে উৎপন্ন হচ্ছে সবাই কথা বলবেন? মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা এটা কথা বলেন তো ভাই, ভ্রূণের স্তর কয়টা? তোকে বলতে পারবেন? আমরা সবাই জানি ভ্রূণের স্তর কিন্তু 3টা, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। বায়োলজিতে যত যোজক টিস্যু আছে সকল যোজক টিস্যু কিন্তু কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা ভালো কথা। রক্ত সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা এরপর লিখবো যে মানব দেহে, কথা শুনেন, মানব দেহে কতটুকু পরিমাণে রক্ত থাকে? তোকে বলতে পারবেন? বলেন তো মানুষের দেহে কতটুকু পরিমাণে রক্ত থাকে? অবশ্যই মাথায় রাখবেন মানব দেহে আপনার 5 থেকে 6 লিটার রক্ত থাকে। মানুষের দেহে কতটুকু রক্ত থাকতেছে কথা বলেন তো? 5 থেকে 6 লিটার রক্ত থাকে হলো মানব দেহে। মানব দেহে কতটুকু রক্ত থাকতেছে? 5 থেকে 6 লিটার হলো রক্ত থাকতেছে হলো মানব দেহে, ঠিক আছে? যা দেহের মোট ওজনের মানে টোটাল দেহের মোট ওজনের কত পার্সেন্ট বলেন তো? 8%। সুন্দর করে খাতাগুলো লিখতে হবে। দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 8% বলছে। মানব দেহে কত রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকতেছে, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন। আচ্ছা খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি করেছেন, তাই তো? গ্রেট। আচ্ছা যেটা বলতেছিলাম দেখেন, এরপরে আমাদের রক্তের পিএইচ কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের রক্তের পিএইচ হলো কত? দেখেন রক্তের পিএইচ হচ্ছে আমাদের 7.35 থেকে 7.45 হলো ভাই রক্তের পিএইচ, ঠিক আছে? এতটুকু লিখলে কিন্তু আপনাদের হয়ে যাবে রক্ত সম্পর্কে। ক্লিয়ার? আমার কিন্তু কোশ্চেন দিয়েছে রক্ত কি,
তো আমি যদি একটু কথা বলি, রক্তের কিন্তু উপাদান কিন্তু দুটা, রক্তরস আর রক্তকণিকা। রক্তরসের পরিমাণ 55%, রক্তকণিকার পরিমাণ 45%। লোহিত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ, অনুচক্রিকার কাজ, হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ডের কাজ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচে আমি ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের এতটুকুই। তো এতটুকু বলেন যে দেখেন, আমি কিন্তু আজকে আপনাদেরকে এখানে 7টা কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি। এই 7টা কোশ্চেন আমি এতটুকু বলবো যে 7টা কোশ্চেন অথবা বুলেট মিস যাবে, কিন্তু কোশ্চেন মিস যাবে না। তো একটু সবাই মেহেরবানি করে কমেন্ট করবেন আজকের ক্লাসটা, যারা স্পেশালি কলেজ পর্যায়ে জিওলজি বলেন, স্কুল পর্যায়ে বায়োলজি বলেন, তাদের জন্য কতটুকু হেল্পফুল হলো একটু সবাই কমেন্ট করেন। এবং এখন পর্যন্ত যারা টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন না, সবাই শেষ মুহূর্তে একটু বেশি বেশি করে টাইমলাইনে ক্লাস আমরা শেয়ার দিব, একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন দিব। ঠিক আছে, তো একটু সবাই কথা বলুন আজকের ক্লাসটা করে আপনাদের কতটুকু ভালো লেগেছে, কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, বা জিওলজি বলেন বা বোটানি বলেন বা আমাদের কলেজ স্কুল পর্যায়ে মানে কার কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করেন, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ সাবরিনা মাহমুদা সুধা, খুব সুন্দর আজকে আপনার রেসপন্স ছিল, ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো বিশেষ করে লিখিত পরীক্ষা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, জিওলজি, বোটানি বা স্কুল পর্যায়ে বায়োলজি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, এবং কতটুকু বুঝতে পেরেছেন আপনারা একটু সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। এবং আজকে এখন পর্যন্ত যারা অলরেডি কিন্তু আজকে সকালবেলা কিন্তু আমার হচ্ছে যে কলেজ পর্যায়ে বোটানি ক্লাসটা আমি নিয়ে নিয়েছি। আমি বেসিক্যালি আপনাদের কলেজ পর্যায়ে বোটানি, জিওলজি এবং স্কুল পর্যায়ে বায়োলজি ক্লাসটা আমি মেনটেন করব। এর আগের বছর আমি মেনটেন করেছি, আমার হাত ধরে যারাই ভর্তি হয়েছে সবাই চান্স পেয়েছে। অলরেডি আমার এখানে অনেকেই স্টুডেন্ট আছে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। যারা এখন পর্যন্ত ভর্তি হননি, অতি দ্রুত স্ক্রিনে দেখা নম্বরটাতে জাস্ট আপনারা একটু এখনই মেনশন করেন, একটু কোশ্চেন করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। জি স্যার, বিএসসি করেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, দেখবেন ইউবেট না, IUBAT মনে হয় না, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস টেকনোলজি, তাই তো? আচ্ছা, এটা সম্ভবত উত্তরার দিকে বেরিবাদে, তাই না? হ্যাঁ, একমাত্র এগ্রিকালচার নিয়ে ওই জায়গায় আমাদের ইয়ে আছে, মানে ময়মনসিংহ শেরে বাংলাপুর ওই জায়গায় আছে। খুব ভালো একটা ইউনিভার্সিটি ইউবেট, খুব সুন্দর একটা ইউনিভার্সিটি, দেখার মতো। আর কোনো কোশ্চেন আছে কিনা কথা বলবেন। স্যার যদি লিখিত পরীক্ষায় তাহলে 100 মার্কস কি এক সাবজেক্ট থেকে থাকবে? হ্যাঁ, ওটা এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে না কি হবে। ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন আর কোশ্চেন থাকলে করেন। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা মানুষ কিন্তু সে কখনোই কিন্তু পরিশ্রমী হয়ে বা মেধাবী হয়ে কিন্তু জন্মগ্রহণ করে না। প্রত্যেকটা মানুষ কিন্তু পরিশ্রম করার মাধ্যমে কিন্তু মেধাবী হয়। একটা কথা সবসময় মাথা রাখবেন, জঘন্যতম রকমের পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম যদি মনোভব করা থাকে, অবশ্যই কিন্তু আমরা চান্স পাবো ভাই। পরিশ্রম এবং পরিশ্রম এক। 2 নম্বর সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইনটা কি? জব মিনিস্ট্রির উপরে ফুললি ভরসা রাখুন, এবং এই জব মিনিস্ট্রির প্রত্যেকটা টিচার্স প্যানেলের উপর ভরসা রাখুন। জব মিনিস্ট্রি যে সমস্ত গাইডলাইন দেয় সেটা ভরসা রাখুন, অবশ্যই চান্স হবে। এবং 3 নম্বরটা কি? মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস। আল্লাহ পাক যে আমাদের 5 ওয়াক্ত নামাজ দিছে, সে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, বেশি বেশি কোরআন শরীফ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, পড়লে কিন্তু আমাদের চান্স পাওয়া নিশ্চিত। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে, বিজয়।